এই, তুই এই রুমে কি করছিস? যা এখান থেকে। এখন থেকে তো এটা আমারও রুম। খুব খুশি হয়েছিস আমাকে বিয়ে করে? আরে আপু, ব্যাপারটা এমন না। আমাদের সম্পর্ক আগে যাই ছিল, এখন কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। তাই এখন তোমার উচিত বর্তমান নিয়ে ভাবা। রাহাত, তুই খুব ভালো ছেলে, আমায় ক্ষমা করে দিস। আরে আপু, তুমি কাঁদছো কেন? আর আমার কাছে ক্ষমাই বা কেন চাচ্ছ? কি হয়ে গেল এটা আমার সাথে? আমি তো এমনটা চাইনি। সরি, আমি তোকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু কেন আপু? দেখ, আমাদের বিয়েটা পরিস্থিতির কারণে হয়ে গেছে। তুই আমার ফুফাতো ভাই, তাছাড়া আমি তোর থেকে সিনিয়র। তাই আমাদের সম্পর্কটা মানায় না। দেখো আপু, পরিস্থিতি বলো আর যাই বলো, আমি কিন্তু তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আর সম্পর্কে কোনো বয়স নির্ভর করে না। ব্যাপারটা হচ্ছে ভালোবাসার। আর তখন আমি চাইলেও সেখানে কথা বলতে পারতাম না, কারণ আমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিতে চাই না। তুই যাই বলিস, আমি তোকে আমার স্বামীর অধিকার দিতে পারবো না। আমি তোমার থেকে জোর করে অধিকার চাইব না। যেদিন তুমি নিজের থেকে আমাকে অধিকার দেবে, সেদিনই তোমার কাছে স্বামীর পরিচয় নিয়ে আসব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। আচ্ছা, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। এই বলে রাহাত বৃষ্টিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে খাট থেকে একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে পড়ে। বৃষ্টি কিছুক্ষণ কান্না করে, তারপর সে ঘুমিয়ে পড়ে। এতক্ষণ যাবৎ কি হলো কেউ হয়তো কিছুই বুঝতে পারলেন না, তাই তো চলুন তাহলে আপনাদের একটু বুঝিয়ে নিয়ে আসি। আসলে রাহাত হচ্ছে বৃষ্টির ফুফাতো ভাই, আর বৃষ্টি হচ্ছে রাহাতের মামাতো বোন। বৃষ্টির বাবা একজন ধনী ব্যবসায়ী, আর রাহাতের বাবাও একজন ধনী ব্যবসায়ী। বৃষ্টিরা দুই বোন, আর রাহাত বাবা মায়ের একমাত্র ছেলে। আজকে ছিল বৃষ্টির বিয়ে। বৃষ্টির বাবা আকবর সাহেব খুব ধুমধাম করে তার বড় মেয়ের বিয়ের আয়োজন করে। বিয়েতে ছিল তাদের সকল আত্মীয় ও আকবর সাহেবের কিছু বিজনেস পার্টনার। আকবর সাহেবের এক ঘনিষ্ঠ বন্ধু ও বিজনেস পার্টনার সামির সাহেবের একমাত্র ছেলে আবিরের সাথে বৃষ্টির বিয়ে ঠিক হয়েছিল। সবকিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের সময় পেরিয়ে যাচ্ছিল, বরের আসার কোনো খবর নেই। তখন আকবর সাহেব সামির সাহেবকে কল করে, আর তখনই তিনি জানতে পারেন আবির জানিয়েছে সে বৃষ্টিকে বিয়ে করবে না। এটা শুনেই আকবর সাহেব মাটিতে বসে পড়ে। সেটা দেখে রাহাতের মা ফাতেমা বেগম ছুটে আসে তার ভাইয়ের কাছে। কি হয়েছে ভাইজান? ওরে ফাতিমা, আমার তো সব শেষ হয়ে গেল। আবির নাকি এই বিয়ে করবে না। এখন আমার মেয়ের কি হবে? বিয়ে করবে না মানে? কেন বিয়ে করবে না? আমার বৃষ্টি মামুনি কি কোনো দিক দিয়ে কম নাকি? এখন কি হবে বল? বিয়েতে আমার সব বিজনেস পার্টনাররা রয়েছে এখানে। এখন যদি বিয়েটা না হয়, তাদের সামনে তো আমার মান সম্মান সব কিছুই আর থাকবে না। আমি থাকতে আমার ভাইয়ের সম্মান কিছুতেই হারাবে না। ফাতেমা বেগম তার স্বামীকে ডেকে নিয়ে কিছুক্ষণ একাকী কিছু আলাপ করে, তারপর তার ভাইয়ের কাছে গিয়ে বলে, ভাইজান, আমি চাচ্ছি রাহাতের সঙ্গে বৃষ্টি মামুনির বিয়ে দিতে। আপনি নিশ্চিত থাকতে পারেন বৃষ্টি আমার বাড়িতে আমার মেয়ের মতো থাকবে। এটা হলে তো ভালোই হয়। তোর কাছে আমার মেয়ে থাকলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তাছাড়া রাহাতও খুব ভালো ছেলে। কিন্তু রাহাত কি এই বিয়েতে রাজি হবে? নিশ্চয়ই রাজি হবে। রাত কখনোই আমাদের কথার অবাধ্য হবে না। আপনি দেখেন বৃষ্টি মামুনি রাজি হয় কিনা। বৃষ্টিও আমার কথায় অবাধ্য হবে না, সেও রাজি হবে। তাহলে তো আর কোনো চিন্তাই নেই। চল, বিয়েটা দিয়ে দিই। এভাবেই রাহাত আর বৃষ্টির বিয়ে হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। পরেরটুকু তো আপনারা ভিডিওর প্রথমেই শুনতে পেলেন। এবার চলুন বর্তমানে ফিরি। সকালে ফজরের সময় রাহাতের ঘুম ভাঙে। সে তখন কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। ভোরের হালকা আলোয় মেয়েটাকে আরও মায়াবী লাগছিল। রাহাত তখন ওয়াশরুমে চলে যায়। অজু করে বেরিয়ে এসে দেখে বৃষ্টি ঘুম থেকে উঠে গিয়েছে। সে তখন কিছুই বলল না। বৃষ্টিও কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। রাহাত নামাজ পড়ে বৃষ্টিও অজু করে এসে বসে আছে। রাহাতের নামাজ শেষ হলে সে বৃষ্টিকে কিছু না বলে আবার ঘুমিয়ে পড়ে। তারপর বৃষ্টির নামাজ শেষ হলে সে দেখে রাত ঘুমিয়ে পড়েছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রাহাতকে দেখে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেও ঘুমিয়ে পড়ে। সকালে দরজার আওয়াজে দুজনের একসঙ্গে ঘুম ভেঙে যায়।
তারপর উঠে দুজন একসাথে রেডি হয়। তারপর রুম থেকে বের হওয়ার সময় রাহাত বলে, আমি নিচে ঘুমিয়ে পড়ছি। আপনি আমাকে স্বামীর অধিকার না দেন কিন্তু বাহিরে সেটা বুঝতে দিয়েন না প্লিজ, কারণ আমি চাই না যে আমার বাবা মা আমার জন্য কষ্ট পাক। বৃষ্টি শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। রাহাত আর বৃষ্টি বেরিয়ে আসে রুম থেকে। নিচে নাস্তার টেবিলে সবাই বসে আছে। বিয়ের পরের দিন হয়, পরিবারের সবাই আনন্দে মুখর। যদিও কারোর বোঝার উপায় নেই যে নতুন বউবরের মাঝখানে চলছে এক অদৃশ্য দূরত্ব। আরে আমার জামাই স্ত্রী এলো, এসো এসো বসো। রাত, বৃষ্টিকে নিয়ে পাশে বসো। রাত হালকা হাসে আর বৃষ্টি মুখে কিছু না বলে চুপচাপ পাশে গিয়ে বসে। ওর চোখে ক্লান্তি আর অস্বস্তি, কিন্তু মুখে কিছু প্রকাশ করছে না। বৃষ্টিমা, আজ তো তোর জীবনের নতুন শুরু, একটু হাসো না মা। বৃষ্টি মুচকি হাসে, কিন্তু রাহাত টের পায় সেটা নিছক সৌজন্য হাসি। নাস্তার পর তুমি চাইলে আজ সারাদিন তোমার মতো থাকতে পারো, আমি তোমাকে জোর করব না কোনো কিছুর জন্য। বৃষ্টি কিছু না বলে নিজের রুমে চলে যায়। রাত একটু দম ফেলে, তারপর বাড়ি বড়দের সঙ্গে সময় কাটায়। দুপুরে বৃষ্টি একা একা বসে আয়নার সামনে নিজের চেহারার দিকে তাকিয়ে মনে মনে ভাবে, আমি কি সত্যি এতটা নিষ্ঠুর? ছেলেটা তো কখনো আমায় কষ্ট দেয়নি, শুধু পরিস্থিতির শিকার হয়ে গেছে, অথচ আমি তাকে কিছুই দিতে পারছি না। তারপর বিছানার একপাশে রাখা রাহাতের বইগুলো হাতে তুলে নেয়। বইয়ের মাঝে একটা ছোট নোট খুঁজে পায়। তোমার হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য যেদিন তুমি নিজে থেকে সেটা আমায় উপহার দিবে। বৃষ্টির চোখ ছলছল করে ওঠে। সে জানে রাহাত খুব ভালো ছেলে, কিন্তু মনে সে অদৃশ্য দেওয়াল তখনও ভাঙেনি। রাতে রাত আর বৃষ্টি দুজনেই একে অপরের দিকে না তাকিয়ে শুয়ে আছে। পুরো বাড়ি নিস্তব্ধ, কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন চলছিল। কিন্তু বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু রাহাতের দিকে তাকায় না। একসময় রাহাত ধীরে ধীরে কথাটা বলে, বৃষ্টি, আমি জানি আমাদের সম্পর্কটা সহজ নয়। তুমি জানো আমি তোমার কাছ থেকে কিছু চাইছি না, কিন্তু আমি তোমাকে কিছু বলতে চাই। বৃষ্টি একটু ভুরু কুঁচকে রাহাতের দিকে তাকায়, কিন্তু কোনো উত্তর দেয় না। তুমি জানো আমি কখনো তোমাকে চাপ দিতে চাইনি। এই সম্পর্কটা শুধু অভ্যস্ত হওয়ার ব্যাপার, হয়তো সময় নিয়ে তুমি আমাকে মেনে নিবে। বৃষ্টি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে রাহাতের দিকে তাকিয়ে বলে, রাহাত, তুমি জানো আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এই বিয়ে, এই সম্পর্ক, এটা আমার জন্য এত সহজ নয়। আমি জানি তুমি ভালো, কিন্তু আমি প্রস্তুত নই, আমার সময় চাই। রাত কিছুক্ষণ চুপ থাকে, তারপর কষ্টের একটা হাসি দিয়ে বলে, সময় চাইলে সময় দেব, তোমার কোনো জোরাজুরি আমি করব না। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার পাশে থাকবো, কখনো একা ছেড়ে যাব না। বৃষ্টি কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তারপর খুব আস্তে বলে, ধন্যবাদ রাহাত। রাহাত মৃদু মাথা নাড়ে। সে জানে বৃষ্টি পোস্ট না হলেও একদিন সে তাকে পুরোপুরি মেনে নিবে। এভাবেই রাতের অন্ধকারে দুজনের মনোভাব একে অপরের সাথে কিছুটা কাছাকাছি আসতে শুরু করেছিল। তবে তারা জানতো এই সম্পর্ক এত সহজ হবে না। তবে রাহাতের এক কথা মনের মধ্যে ঠিক গেঁথে গিয়েছিল, সময় দিলে সব ঠিক হয়ে যাবে। রাহাতের বাড়িতে সকালে রাহাত তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে বৃষ্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক বলেছ, তুমি যাও, আমি একটু প্রস্তুতি নিচ্ছি। বৃষ্টি, তুমি কি রাজি আছো? বৃষ্টি হালকা মাথা নেড়ে সম্মতি দেয়, কিন্তু তার চোখে কিছুটা চিন্তা ছিল। সে জানতো এটা তার ফুপির বাড়ি, কিন্তু এখন নতুন এক পরিস্থিতি। রাহাতের সঙ্গে ঘরোয়াভাবে থাকতে হবে, যদিও মনোভাবের পরিবর্তন তাড়াতাড়ি হবে না। রাহাতের বাড়িতে রাহাত ও বৃষ্টি ভেতরে প্রবেশ করে। পুরো বাড়িটি বেশ পরিচ্ছন্ন, আধুনিক, কিন্তু বৃষ্টির মন এখনো কিছুটা খুঁতখুঁতে। ফাতেমা বেগম খুব সুন্দর করে তাকে অভ্যর্থনা জানায়, কিন্তু বৃষ্টি তার কোনো প্রতিক্রিয়া দেয় না। বৃষ্টি, তোমার জন্য সবকিছু প্রস্তুত করেছি, তুমি যেন ভালো থাকতে পারো। ধন্যবাদ ফুফি। এই ফুপি নামটা পরিবর্তন করে ফেলো। এখন বৃষ্টি পুরো বাড়িটা একটু দেখে নিল, কিন্তু কিছু তাকে আশ্বস্ত করতে
পারছিল না। এই বাড়িতে সে অনেকবার এসেছে, কিন্তু আগে আসতো এক পরিচয়, আর আজ আসলো এক নতুন পরিচয়ে। তুমি যা মনে করো তেমনভাবে থাকতে পারো। আমি নিচে ঘুমাবো, তুমি উপরের রুমে থাকো। বৃষ্টি কিছু না বলে উপরের রুমে চলে গেল। রাত নিচে গিয়ে খাটে শুয়ে পড়ল, কিন্তু তার মনে কিছু চিন্তা ছিল। বৃষ্টি তার কাছ থেকে দূরে থাকলেও সে জানতো সময়ই সবকিছু ঠিক করে দিবে। রাতের নীরবতায় বৃষ্টি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকিয়েছিল। তার চোখের সামনে অনেক কিছু ছিল, অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু যা সে চাইতে চাইতে হেলাই হারিয়ে ফেলেছে। এখন এই নতুন পরিস্থিতি তার পক্ষে একদম সহজ নয়। কিছুক্ষণ পর রাত তার ঘর থেকে বের হয়ে গিয়ে নিচে শুয়ে পড়ল। রাতে বৃষ্টি একা একা শুয়ে থাকতে থাকতেই অনুভব করলো রাত এতটাই নির্ভীক সে কোনোদিনও তাকে চাপ দেয় না, যেন সে কোনোদিনও তাকে চাপ দেবে না। বৃষ্টি হালকা গভীর শ্বাস ফেলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। এখন বৃষ্টির মনোভাব এত সহজে পরিবর্তিত হবার নয়, তবে সে জানতো তার জীবনে এমন কিছু পরিবর্তন আসছে, কিছু নতুন ঘটনা ঘটতে চলেছে। হয়তো সময়ের সঙ্গে রাহাতের পাশে সে নিজেকে খুঁজে পাবে। চমৎকার। এবার আমি নতুন অংশটা পর্ব হিসাবে সাজিয়ে দিচ্ছি, যেখানে ফাতেমা বেগম বৃষ্টিকে ভার্সিটিতে ভর্তি করানোর কথা বলেন। রাত তাকে ভর্তি করায় এবং সেখানে বৃষ্টির কিছু ব্যবহার রাহাতকে কষ্ট দেয়। সকালবেলা নাস্তার টেবিলে বসে আছে রাহাত, ফাতেমা বেগম আর বৃষ্টি চুপচাপ খাচ্ছে, মাথা নিচু করে। হঠাৎ ফাতেমা বেগম রাহাতের দিকে তাকিয়ে বলেন, রাহাত, আমি ভাবছিলাম বৃষ্টিকে তোমার ভার্সিটিতেই ভর্তি করে দেই। মেয়েটা তো এত ভালো স্টুডেন্ট ছিল, আবার শুরু করলে ভালো হবে। রাহাত তখন মৃদু হাসি দিয়ে বলে, হ্যাঁ মা, আমি দেখছি ভর্তি প্রক্রিয়া কিভাবে করা যায়। আর তুমি নিজেই ওকে নিয়ে যাবে, সব কিছু গুছিয়ে দিবে, বুঝলে? রাত শুধু মাথা নেড়ে সম্মতি দিল। পাশে বসে থাকা বৃষ্টি কিছু বলল না, শুধু নীরবে খেতে লাগলো। রাত নিজে সব ব্যবস্থা করে বৃষ্টিকে নিয়ে গেল ভার্সিটিতে। গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে অনেক পরিচিত মুখ রাহাতকে সালাম দিল, হাসি দিল। রাত তখন বৃষ্টির দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, আমি সব গুছিয়ে রেখেছি। তুমি শুধু রেজিস্ট্রার অফিসে গিয়ে সাইন দাও। তোমার তো চিন্তা করার দরকার নেই, আমি নিজে করতে পারবো। রাত একটু থেমে গেল। ভেতরে কি যেন একটা কষ্ট ঢুকে গেল। সে কিছু বলল না, শুধু হালকা মাথা নেড়ে পাশে দাঁড়িয়ে রইল। রাত কাজ শেষ হওয়ার পর রাহাত তাকে নিয়ে ক্যাম্পাসে ট্যুর দিতে চাইল। এই জায়গাটা আমার প্রিয়, এখানে বসেই অনেক সময় কাটাই। তুমি চাইলে। রাহাত প্লিজ, আমরা শুধু ভর্তি করতে এসেছি, এইসব দেখানোর সময় আমার নেই। রাত হঠাৎ চুপ হয়ে গেল। তার মুখের হাসিটা মিলান হয়ে গেল। ভেতরে কি এক ভারী অনুভূতি জমে গেল। এই মেয়েটাই তার স্ত্রী, যার সাথে এক ছাদের নিচে থাকে, অথচ তার প্রতি এমন উদাসীনতা। বাসায় ফিরে রাতে রাহাত নিচে শুয়ে আছে, চোখ খোলা, ছাদের দিকে তাকিয়ে। তার মনে পড়ছে বৃষ্টির প্রতিটা কথা, প্রতিটা উদাসীন ভঙ্গি। রাহাত তখন মনে মনে বলে, তাকে চাপ দেই না, এক বিন্দু না, তাও কেন এমন ব্যবহার? আমি কি এতটাই অচেনা? রাত চোখ বন্ধ করে ফেল। একরাশ কষ্ট, একটা অসমাপ্ত ভালোবাসা, আর এক বুক আশা নিয়ে। বৃষ্টির মন এখনো কঠিন, রাত এখনো নরম। দুজনের মাঝে দূরত্ব আছে, কিন্তু সেই দূরত্ব ধীরে ধীরে একটা গল্প হয়ে উঠবে। ধন্যবাদ। তাহলে আমি আমার মতো করে এই গল্পটা একটু গভীরভাবে আবেগ ও সম্পর্কে টানাপোড়েনে মিশিয়ে পরবর্তী পর্বটা এগিয়ে নিচ্ছি। রাত গভীর। রাত নিচে বিছানায় শুয়ে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে, পাশে ফোনটা রাখা নিঃশব্দে, অথচ তার বুকের ভেতরটা যেন খুব শব্দ করে ভেঙে যাচ্ছে। আজ বৃষ্টির ভার্সিটিতে যাওয়া, ভর্তি হওয়া আর তার ঠান্ডা ব্যবহার, সব মিলে রাত বুঝতে পারছে তাকে যতই পাশে রাখা হোক, মনে জায়গা পেত সময় লাগবে। পরের দিন সকালে বৃষ্টি নামাজ পড়ে এসে বারান্দায় দাঁড়িয়ে, রোদে তার চুলগুলো হালকা উঠছে। রাত নামাজ শেষে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর চোখ সরিয়ে নেয়। বৃষ্টিমা, তোমার জন্য আজ একটু পায়েস রান্না করেছি, যেভাবে ছোটবেলায় চেয়েছিলে ঠিক সেভাবে।
আপনি এখনো মনে রেখেছেন? তুমি আমার মেয়ে, বলবো কিভাবে? এই মুহূর্তে রাহাত পাশে দাঁড়িয়ে শুনছিল। তার ভালো লাগছিল, কিন্তু কষ্ট হচ্ছিল, কারণ বৃষ্টি সবার সাথে সহজে মিশছে, শুধু তার সঙ্গে নয়। ভার্সিটিতে প্রথম ক্লাস। রাত বৃষ্টিকে নিয়ে ক্লাসরুম পর্যন্ত পৌঁছে দেয়। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও, আমি ক্যাম্পাসেই থাকবো। আমি ছোট বাচ্চা না রাহাত, নিজে সামলাতে পারি। তুমি দয়া করে এসব হাজবেন্ডলি আচরণ বন্ধ করো। রাত স্তব্ধ। বৃষ্টির ঠান্ডা বাক্যগুলো তাকে কেটে কেটে যাচ্ছিল। সে কিছু না বলে চলে গেল। দিনের শেষে বৃষ্টি লাইব্রেরির সামনে বেঞ্চে বসে কিছু সিনিয়র ছেলেমেয়ে এসে তার সঙ্গে আলাপ জুড়ে দেয়। তুমি নতুন তাই না? ডিপার্টমেন্টে এত মিষ্টি মেয়ে আগে তো দেখি নাই। আপনাদের দেখার চোখ ভালো, তাতেই মনে হয় এমন লাগছে। তুমি তো দেখি একেবারে ড্যামকো, ভার্সিটির হট টপিক হয়ে যাবে। এইসব কথা বলার সময় কিছু দূর থেকেই রাত সব শুনছিল। তার চোখে জল আসেনি, কিন্তু বুকটা ভার হয়ে গিয়েছিল। তুমি যা খুশি করো, শুধু একটা কথা, এই তুমিটা আমার বউ, অথচ আমার মতো করে বলার অধিকারটাও নেই। বাড়ি ফেরার পর রাহাত দরজা খুলে দেয়। বৃষ্টি নীরবে ঢোকে, কোনো কথা বলে না। ফাতেমা বেগম কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয়, হাসেও। রাত শুধু দেখে এই মেয়েটা সব জায়গায় মিশে যাচ্ছে, শুধু তার পাশে এসে যেন দেওয়াল তুলে দেয়। রাতে খাওয়া শেষে রাহাত নিচে কম্বলের মধ্যে শুয়ে চুপচাপ পড়ে থাকে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে। আমি কখনোই চাইনি এমন কিছু হোক, প্লিজ আমাকে সময় দাও। রাত মেসেজটা পড়ে মাথার নিচে ফোনটা রেখে দেয়, উত্তর দেয় না। ভালোবাসা কখনো চাইলেই ছোঁয়া যায় না, সময় দিতে হয়। কিন্তু সেই সময়টা যদি শুধু একপাক্ষিক হয়, তবে ভালোবাসাও ক্লান্ত হয়ে পড়ে। চলো তাহলে এগিয়ে যাই। ভার্সিটিতে ক্লাসের দ্বিতীয় দিন। ক্যাম্পাসটা আজ অনেক বেশি প্রাণবন্ত। স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে। ক্লাসের ফাঁকে ক্যান্টিনে জটলা। বৃষ্টি একা বসে আছে লাইব্রেরির কর্নারে। হঠাৎ একটা ছেলেকে দেখে তার দিকে তাকায়। ছেলেটা সাদামাটা জামা প্যান্টে, চোখে চশমা, কাঁধে একটা বই ভর্তি ব্যাগ। নতুন মনে হচ্ছে আপনাকে? হ্যাঁ, তাতে কিছু সমস্যা? না না, আমি তো শুধু পরিচিত হতে চাইলাম। আমি তানভীর, মাস্টার্সে পড়ি, ইংলিশ বিভাগে। বৃষ্টি কিছু না বলে আবার বইয়ে মুখ গুজে দেয়। তানভীর একটু দূরে দাঁড়িয়ে, তারপর ধীরে ধীরে চলে যায়। কিন্তু তার হালকা ব্যাপারটা বৃষ্টির মনে দাগ কেটে যায়। ক্যাম্পাস থেকে ফেরার সময় রাহাত বাইকে বসে, বৃষ্টি পেছনে চুপচাপ। পুরো রাইডে কেউ কিছু বলে না। বাড়ি ফিরে রাহাত চুপচাপ ওয়াশরুমে চলে যায়। বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে আজ অদ্ভুত এক দ্বিধা। এদিকে রাহাত নীরব ভালোবাসা, অন্যদিকে তানভীরের সহজ স্বাভাবিক ব্যবহার। রাতে খাবার টেবিল। বৃষ্টিমা, কেমন লাগছে ভার্সিটির নতুন পরিবেশ? ভালোই তো, অনেক সিনিয়র দাদা আপুরা হেল্পফুল। তানবীরও তো তোমার অনেক হেল্প করছে, তাই না? সে তো সিনিয়র, সাহায্য করাই স্বাভাবিক। রাত আর কিছু বলে না, কিন্তু তার চোখের গভীরে বৃষ্টি বুঝতে পারে সে কষ্ট পেয়েছে। রাতে নিচে বিছানায় রাত ছাদের দিকে তাকিয়ে ভাবছে। আমি চাইনি বৃষ্টি এমন কারোর সঙ্গে বন্ধুত্ব করুক, কিন্তু আমি তো তাকে কিছু বলার অধিকারই দেইনি। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন আসে। তানভীরের একটা ছবি পোস্ট, বৃষ্টির কমেন্ট, স্মার্ট ক্যাপশন, সিনিয়র। রাত গভীর নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে। পরের দিন ভার্সিটিতে তানভীর আজ খুব স্বাভাবিকভাবে বৃষ্টির পাশে এসে বসে। তুমি কেমন আছো? কাল তোমার মুখটা কেমন যেন ছিল। ভালো, মানে আমি এখনো অনেক কিছু মানিয়ে নিচ্ছি। যদি কখনো মনে হয় কথা বলার দরকার, আমি আসি, বন্ধুর মতো, কেবল একজন সিনিয়রের মতো না। এই কথাটা বৃষ্টির মনে এক অদ্ভুত নরম অনুভূতি আনে। বাড়ি ফিরে রাত বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে খুব হাসি খুশি লাগছে তোমাকে। তোমার কাছে কি সবকিছুই দেখা যায়? যখন কাউকে ভালোবাসো তখন তার হাসি ও অভিমানও চোখে পড়ে। ভালোবাসা মানে কি চুপ থাকা? ভালোবাসা মানেই বিশ্বাস দেওয়া। তুই যদি কাউকে নিয়ে হাসতে পারো, তাহলে তাকে নিয়ে কাঁদতেও প্রস্তুত থাকতে হবে। আমি জানি না কেন তোমার চুপ থাকা আমার উপর বেশি প্রভাব ফেলে। কারণ
আমি কোনো শব্দে, কোনো চাহনিতে তোমায় ভালোবাসি, এটা তুমি ধীরে ধীরে বুঝতে শিখছো। সকালের আলো জানালার ফাঁক গলে এসে পড়েছে রাহাতের চোখে। সে ধীরে ধীরে উঠে বসে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে বৃষ্টি চুল বাঁধছে। চোখের নিচে কালি, চেহারার ক্লান্তি ছাপ, কিন্তু চোখ দুটো এখনো জেদি, মুখে এক ধরনের শীতল নির্লিপ্ত ভাব। আজও ক্লাস আছে? হ্যাঁ। তাহলে প্রস্তুত হয়ে নাও, আমি নিচে যাই, বাইকটা বের করে রাখি। বৃষ্টি কিছু না বলে মাথা নাড়ে। রাত নিচে চলে যায় আর আয়নার সামনে দাঁড়িয়ে বৃষ্টি নিজের চোখে তাকায়। মনে হয় সে নিজেকেই চিনতে পারছে না। এই মেয়েটা কি সেই আগের, যে কাউকে পাত্তা দিত না, মুখের উপর কথা বলতে দ্বিধা করতো না? নিজেকে প্রশ্ন করে। এই চুপচাপ ছেলেটা কেন এমন প্রভাব ফেলছে আমার ভেতরে? ক্যাম্পাসের পথ চলা, রাত বাইকে বসে, বৃষ্টি পেছনে। বৃষ্টির চুল উঠছে বাতাসে, সে একবারও চুল ঠিক করে না। রাত আয়নায় মাঝে মাঝে পেছনের দিকে তাকায়, চোখে কেমন যেন এক অপূর্ণতা। তুই যদি জানতি তোকে চুপচাপ ভালোবাসা কত কষ্টের। ক্লাসে পৌঁছে রাহাত বাইক থামায়, বৃষ্টি নেমে সোজা নিজের ক্লাসের দিকে চলে যায়। ধন্যবাদ বলার প্রয়োজন বোধ করে না সে। কিছুক্ষণ পর রাহাত দূর থেকে দেখে তানভীর নামের একটা ছেলে বৃষ্টির পাশে এসে দাঁড়িয়েছে, হাসতে হাসতে কিছু বলছে। বৃষ্টি প্রথমে কিছু না বললেও কিছুক্ষণ পর ওর সঙ্গে হেসে কথা বলতে শুরু করে। এই দৃশ্যটা বুকের ভেতর এক অদৃশ্য ছুরি চালিয়ে দেয় রাহাতের মনে। রাহাত মনে মনে বলে, তোর হাসিটা যে এখন অন্য কেউ চায়, সেটা ভাবতেই বুকটা চাপা পড়ে যায়। দুপুরে ক্যাফেটেরিয়ায় তানভীর আর বৃষ্টি এক টেবিলে বসে। রাহাত দূর থেকে দেখে তার চেনা সেই বৃষ্টি, যে বাসায় কম কথা বলে, চুপচাপ থাকে। এখানে একদম উল্টো, সে কথা বলছে, হাসছে প্রাণবন্ত। রাত একদম নিঃশব্দে নিজের টেবিল থেকে উঠে পড়ে, এক ফোঁটা পানি খেয়ে বাইরে চলে যায়। বাড়ি ফিরে, এসেছো মা? ক্লান্ত লাগছে তো? হ্যাঁ ফুফু, ক্লাস আর স্টাডি মিলিয়ে একটু ঝামেলা হচ্ছিল। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে মা। তুই একটু রাগী আর রাহাত একটু চুপচাপ, তাই সময় লাগবে মানিয়ে নিতে। আমি চেষ্টা করছি। ফাতেমা বেগম চলে গেলে বৃষ্টি আয়নার সামনে দাঁড়িয়ে চুল খোলে। নিজেকে দেখে আবার মনে হয়, এমন ভেতরে এত কিছু চলো, বাইরে কেন কিছু প্রকাশ হয় না। রাত নিচে বিছানা পেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই বৃষ্টি হঠাৎ দরজার পাশে এসে দাঁড়ায়। তোমার কিছু খারাপ লেগেছে আজ? না তো, কেন বলছো? তুমি সারাদিন একটু অন্যরকম লাগছিল। তোকে দেখে খুশি লাগছিল। ক্যাম্পাসে তুই হাসছিলি, কথা বলছিলি, ভাবলাম হয়তো তোর ভালো লাগছে সব কিছু। তুমি কি চাও আমি হাসি না? চাই, তোকে হাসতে দেখতে চাই, কিন্তু কখনো ভাবিনি সেই হাসির আশেপাশে আমি থাকি না কেন। বৃষ্টির চোখে কিছু একটা কাঁপে, চুপ করে থাকে, একটা দীর্ঘশ্বাস ফেলে। তুমি সবসময় এমন নিঃশব্দ কেন? কারণ আমি চিৎকার করতে জানি না। জানি শুধু ভালোবাসা বোঝাতে হয় কাজ দিয়ে, নট কথা দিয়ে। ভালোবাসা? তুমি কি আমাকে ভালোবাসো রাহাত? জানি না, তবে তোমাকে ছাড়া নিজের ভবিষ্যৎ চিন্তা করতে পারি না। বৃষ্টি আর কিছু বলে না, ধীরে ধীরে দরজা বন্ধ করে দেয়। রাত চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাইরে রাত গভীর, কিন্তু কারোর মন আজ ঘুমাতে পারছে না। অসাধারণ। এখন আমি পুরো পর্বের ধারাবাহিকতা বজায় রেখে প্রেজেন্টেশন আর ক্যাফেটেরিয়ার অংশটিকে আরও বড় করে লিখে দিচ্ছি, যাতে আবেগ সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং রাহাতের নীরব ভালোবাসা সবকিছু গভীরভাবে ফুটে ওঠে। ক্যাম্পাসের সকাল। বৃষ্টি ক্লাসরুমের এক কোণে বসে আছে, চোখে ভয় আর মুখে চাপা উত্তেজনা। আজ তার জীবনের প্রথম ইউনিভার্সিটি প্রেজেন্টেশন। টিমমেট হিসেবে পাশে তানভীর, স্মার্ট, চতুর, কথা বলার ভঙ্গিতে আত্মবিশ্বাসের ছোঁয়া। সে যেন জন্ম থেকে স্টেজের মানুষ। তানভীর আজ একটু বেশি রেডি হয়ে এসেছে, গাঢ় নীল শার্ট, ঝকঝকে জিন্স প্যান্ট। পকেট থেকে ঘড়ি বের করে সময় দেখে বলে, মিস বৃষ্টি, তুমি কি সময় মতো স্টেজে উঠতে পারবে, নাকি নার্ভাসনেসে চেয়ারে গেঁথে যাবে? বৃষ্টি বিরক্ত হয়ে হেসে ফেলে। তুমি একটু কম মজা করলেই খুশি হতাম। আরে, এটা তোমার নার্ভ কমাতে বলেছি। রিল্যাক্স, আমি আসি না, কোনো চিন্তা নেই, আমরা একসাথে প্রেজেন্ট করব। তুমি শুধু প্রথম অংশটা একটু মন দিয়ে বলো, বাকি আমি হ্যান্ডেল করে নেব।
বৃষ্টি তার পানির বোতলে চুমুক দেয়, কিন্তু হাত কাঁপছে সেটা তানভীর লক্ষ্য করে। তানভীর তার ব্যাগ থেকে একটা চকলেট বের করে বলে, এই নাও, একটা খাও। মিষ্টি খেলে ভয় চলে যায়। প্রেজেন্টেশনের আগে এটা আমার লাকি ট্রিক। বৃষ্টি একটু দ্বিধায় পড়ে, তারপর চকলেটটা নিয়ে বলে। তুমি অনেক বেশি কথা বলো জানো। তানভীর চোখ টিপে হেসে বলে, আর তুমি অনেক বেশি সুন্দর যখন নার্ভাস থাকো। এই সময়ই দরজার কোণ দিয়ে ক্লাসরুমে ঢোকে রাহাত। সে বৃষ্টিকে তানভীরের হাতে চকলেট নিতে দেখে, আর কেমন যেন একটা দম আটকে আসে বুকের ভেতর। সে জানে তানভীর আর সেও কোনো দোষ করছে না, কিন্তু তবুও বুকের বাঁ পাশে হালকা ব্যথা শুরু হয়। প্রেজেন্টেশনের সময় স্টেজে দাঁড়িয়ে বৃষ্টি প্রথমে একটু হকচকিয়ে যায়। সবাই তাকিয়ে আছে তার দিকে। কথা শুরু করতে গিয়ে হেসকি তুলে ফেলে। তানভীর পাশে এসে এক হাত রাখে তার কাঁধে, টেক এ ব্রেথ, ইউ ক্যান ডু ইট। তারপর মাইকটা নিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যখন প্রথম টিম প্রেজেন্টেশন দেওয়া শুরু করেছিলাম, আমি ভাবিনি আমার টিমমেট এত সিরিয়াস হবে। আজ আপনাদের সামনে আছেন আমাদের টিমের মেইন স্পিকার বৃষ্টি। গিভ হার এ বিগ হ্যান্ড। সবাই করতালি দেয়। বৃষ্টি চোখ বুজে একটু শান্ত হয়ে শুরু করে। তার কণ্ঠে ধীর গতি, কিন্তু আত্মবিশ্বাস বাড়তে থাকে। প্রেজেন্টেশন শেষ হলে পুরো ক্লাসরুমে গর্জে ওঠে করতালি। শিক্ষক বলেন, এক্সিলেন্ট, পারফেক্ট টিম ওয়ার্ক। বিশেষ করে বৃষ্টি, তোমার কনফিডেন্স আর ভোকাল টোন খুব প্রাঞ্জল ছিল। কিপ ইট আপ। তানভীর আবার হাততালি দিয়ে বলে, আই টোল্ড ইউ সি প্রন স্পিকার। ছাত্ররা মোবাইলে ছবি তোলে, কেউ ভিডিও করে, কেউ ইনস্টাগ্রামে পোস্ট দেয়। তানভীর আর বৃষ্টি মিলে একটা সেলফি তোলে, ক্যাপশনে দেয়, সাকসেস টেস্ট সুইটার উইথ দ্য রাইট টিম। এই ছবি চাই সোশ্যাল মিডিয়ায়। এবং কিছুক্ষণ পরই তার রাহাতের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চোখে পড়ে। রাত ধীরে ধীরে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে। ক্লিক করা ছবি পেছনে তানভীরের হাত বৃষ্টির কাঁধে রাখা। কোনো শব্দ নেই, শুধু মনের মধ্যে ভাঙ্গা শব্দের মতো চাপা কিছু অনুভূতি। বিকেলে ক্যাফেটেরিয়া, বৃষ্টি আর তানভীর পাশাপাশি বসে হাসাহাসি করছে। তানভীর বলছে, তুমি আজ একদমই অন্যরকম লাগছিলে। এই মুহূর্তে আমি ভাবছিলাম এই মেয়ে কিন্তু একদিন ডেট টেলকে যাবে। তুমি খুব বেশি বাড়িয়ে বলো। আরে না, সত্যি বলছি, তুমি শুধু বুঝে উঠতে পারো না তুমি কতটা স্পেশাল। এই কথাগুলো বলতে বলতে তানভীর হালকা করে বৃষ্টির গাল টিপে দেয় মজা করে। সেই মুহূর্তে পাশের টেবিলে বসেছিল রাহাত। সে তার কফির কাপটা একটানা নাড়ছিল। চামচের শব্দ থেমে গেল যখন তার কানে এলো তানভীরের হাসির আওয়াজ। রাত একবার তাকিয়ে দেখে তানভীর ও বৃষ্টি মজা করছে। দুজনে একে অপরকে ঠাট্টা তামাশা করছে। তার মুখে হাসি নেই, রাগও নেই, শুধু একটা চিরচেনা কষ্ট। রাতে বাড়ি। রাত খেতে বসেছে, কিন্তু খাচ্ছে না চামচ হাতে। কিন্তু হাত কাঁপে না, থেমেও যায় না। সে যেন কোনো মেশিনের মতো চলছে। ফাতেমা বেগম চিন্তিত হয়ে বলে, কি রে রাহাত, তুই এত চুপচাপ কেন? না মা, কিছু না, একটু ক্লান্ত লাগছে। বৃষ্টি পাশে বসে, কিন্তু চোখে মুখে কোনো অনুভূতি নেই। সে বুঝতে পারছে না রাহাতের চুপচাপ আচরণের মানে। না সে কিছু জিজ্ঞেস করছে, না কিছু বলছে। রাত খাওয়া শেষ না করেই উঠে যায়। রাত সাদে। রাত আকাশের দিকে তাকে চুপ করে আছে। তার চোখের কোণায় জল জমে, কিন্তু গড়িয়ে পড়ে না। তুই কষ্ট পাবি জেনেও তোকে ভালোবেসে ফেলেছি বৃষ্টি। দূরে কোথাও বাজে কারোর ফোনের রিংটন। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, আমার জায়গায় কি কেউ নিয়ে নিচ্ছে চুপি চুপি? বৃষ্টির ঘর। বৃষ্টির জানালার পর্দা সরিয়ে দেখে ছাদে রাহাত দাঁড়িয়ে। হালকা বাতাসে তার চুল এলোমেলো। এতটা চুপচাপ আর কখনো দেখেনি তাকে। সে ভাবে, সে কখনো কিছু চায়নি, শুধু পাশে থেকেছে। আমি কি আজ সত্যিই তার পাশে থাকতে পারিনি? একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি। আজ সে হাসছিল, চিৎকার করছিল, সেলফি তুলছিল, কিন্তু মনটা কি শান্ত ছিল, নাকি কোনো একটা ছায়া তার বুকের মধ্যে সারাদিন ঘুরে বেরিয়েছে? সেই দৃশ্য। দুজনে দুই জানালে, একজন নীরবে ভাবছে সে কষ্ট দেবে না, তবু থাকবে। আর একজন চুপচাপ ভাবছে সে বুঝে উঠতে পারছে না সত্যিকার অনুভব কাকে বলে। নীরবতায় সম্পর্ক তৈরি হয় না, আবার সম্পর্ক ভাঙ্গেও না। তবে আজ রাতে নীরবতা দুজনের মনে গভীরে যেন হাজারো অশ্রু জমিয়ে রাখে।
কয়েকদিন ধরে বৃষ্টি ও তানভীর যেন ক্যাম্পাসে একরকম জুটি হয়ে গেছে। ক্লাস, লাইব্রেরি, ক্যান্টিন সব জায়গাতেই দুজনকে একসাথে দেখা যায়। কেউ কেউ এখন নামও দিয়ে দিয়েছে তানি বৃষ্টি জুটি। তানভীর প্র্যাকটিক্যালি বৃষ্টির ছায়ার মতো। সে সবসময় তার আশেপাশে ঘোরে, তাকে বাসায় পৌঁছে দিতে চায়, তার জন্য কফি এনে দেয়, কখনো বই, কখনো নোটস। একবার তো লাঞ্চ টাইমে বৃষ্টির খাওয়া নেই দেখে নিজের স্যান্ডউইচ দুভাগ করে বলল, আমার জন্য তো আর কারো মা বাড়ি থেকে বক্স পাঠাস না, তাই না? চলো ভাগ করে খাই। বৃষ্টি একটু অপ্রস্তুত হলো, তার হাসিতে সাড়া দেয়। তানভীর এমনভাবে কথা বলে যে সেটা বন্ধুর মতো লাগে, কিন্তু মাঝে মাঝে কিছু ইঙ্গিত, কিছু দৃষ্টি যা বৃষ্টি এখনো বুঝতে চায় না বা বুঝেও না বোঝার ভান করে। একদিন লাইব্রেরির শান্ত এক কোণে তানভীর বলে, তোমার চোখের দিকে তাকালে আমার সব স্ট্রেস চলে যায়, জানো? বৃষ্টি চোখ সরিয়ে নেয় কিন্তু কিছু বলে না। তানভীর তার দিকে হেলে আসে, নিঃশব্দে বলে, বৃষ্টি, তুমি কি বুঝতে পারো না আমি তোমায় অন্যরকম ভাবে দেখছি? বৃষ্টি চমকে ওঠে। তানভীর, তুমি আমার বন্ধু, প্লিজ। তানভীর হাসে। বন্ধু যদি বলো তেমনই থাকবো, কিন্তু জানবে তোমার জন্য আমার মনে একটু বেশি কিছু আছে। রাত ইউনিভার্সিটির এক করিডোরে দাঁড়িয়েছিল। সে দেখতে পায় তানভীর বৃষ্টির কাঁধে হাত রাখে, কিছু বলে, আর বৃষ্টি মাথা নিচু করে হাসে। সেই হাসি রাহাতের বুকের মধ্যে একটা অদৃশ্য ছুরি চালায়। বৃষ্টি কি বুঝতে পারছে না এই ছেলেটা কিভাবে তার দিকে এগিয়ে আসছে? রাত হয়তো প্রকাশ করেনি কখনো, কিন্তু সে তো প্রতিটা মুহূর্তে বৃষ্টির মনে কাছাকাছি থেকেছে। তার প্রতিটি ভয়, প্রতিটি লড়াই সব জানে সে। আজ বৃষ্টির মুখে সেই হাসি দেখে তার মুখের হাসিটা যেন চিরদিনের মতো হারিয়ে যায়। বাড়ি ফিরে রাতের খাবার টেবিলে বৃষ্টি হাসি খুশি। সে তানভীরের কথা বলছে, মজার মজার কাহিনী শেয়ার করছে ফাতেমা বেগমের সঙ্গে। রাত চুপচাপ খেয়ে নিচে ঘরে চলে যায়। একটু পর ফাতেমা বেগম বৃষ্টিকে জিজ্ঞেস করে, রাতকে কি কিছু হয়েছে রে? ও তো একেবারেই গুম হয়ে আছে। বৃষ্টি কিছুই বলে না। তার মনের কোনো একটা হালকা দাগ পড়ে। আজকাল রাত তার সঙ্গে কথা বলে না কেন? একসময় তো সে একটু কিছু হলেই পাশে দাঁড়াতো। রাত ছাদে, রাত একা বসে আকাশে তারা গুনছে। হঠাৎ ফোন একটা ইনস্টাগ্রাম রিল খোলে, তানভীর আর বৃষ্টির ভিডিও। তানভীর গান গাইছে আর বৃষ্টি পাশ থেকে হাসছে। ভেতরটা জ্বলতে থাকে। সে ফোনটা রেখে দেয় পাশে, চোখ বন্ধ করে মনে মনে ভাবে, ভালোবাসলে বলতে হয়। আমি কি তোকে কখনো না দেখার ভান করেছি? তুই কি বুঝতে পারিস না আমি কিভাবে কষ্ট পাই তোর ছোট ছোট হাসিতেও, যদি সেটা অন্য কারোর জন্য হয়? এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার ভালোবাসা ছিল শান্ত, নীরব, কিন্তু বৃষ্টির দিকে যারা এগিয়ে আসছে তারা বড্ড জোরে কথা বলছে। এভাবে তানভীরের সাথে বৃষ্টির ঘনিষ্ঠতা আরও গভীরভাবে ফুটিয়ে তোলা হয় এবং রাহাতের কষ্টটাও বেশি অনুভব করানো হয়। ভার্সিটি থেকে ফেরার পথে বৃষ্টির ফোনে তানভীরের একটা ভয়েস নোট আসে। তানভীর বলছে, আজকের প্রেজেন্টেশনে তুমি ছিলে অসাধারণ। তোমার কথা বলার স্টাইল আর এক্সপ্রেশন, আমি তো সত্যি সত্যি হাইপনোজাইট ছিলাম। তোমাকে দেখে মনে হয় তুমি এই পৃথিবীতে এসেছো আলো ছড়াতে। প্লিজ কখনো বদলাবে না বৃষ্টি। সামনে বসে থাকা রাহাত শুনে ফেলে ভয়েস নোটটা। সে কিছু বলে না, কিন্তু তার মুখ শক্ত হয়ে যায়। বাসে ফিরে সে ওয়াশরুমে যায়, নিজের মধ্যেই কিছু সময় কাটে। বাইরে বের হলে দেখে বৃষ্টি এখনো ড্রেস পাল্টায়নি, আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তানভীর অনেক আপন হয়ে গেছে, তাই না? বৃষ্টি ঘুরে তাকায়, একটু রেগে গিয়ে বলে, তুমি কি আমার ফোনে কান দিচ্ছ রাহাত? এটা তো একেবারেই অনুচিত। আমি কিছু শুনতে চাই না। ফোনটা ওপেন ছিল, তানভীরের ভয়েস নোট চলে আসলো। তাহলে এত সন্দেহের কি আছে? তানভীর আমার বন্ধু। তুই কি চাস আমি কারোর সাথে মিশবো না? একটু বন্ধুর মেসেজ শুনেই তো তুই চোখ লাল করে ঘুরে বেড়াচ্ছিস। বৃষ্টি, ওর দৃষ্টিভঙ্গি বন্ধুর মতো না। আর আমার সমস্যা তোর বন্ধুত্বে না, সমস্যা ওর চোখে, যেটা তুই দেখেও দেখিস না। তুই কে আমার সম্পর্ক নিয়ে কথা বলার? তুই কি আমার কিছু? একটা পরিস্থিতির কারণে আমার সাথে তোর বিয়ে হয়েছে বলেই তুই আজ এমন দাবি করছিস? আমি তোকে কখনো স্বামী হিসেবে মেনে নেইনি, আজও না। রাত চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখ নামিয়ে নেয়।
বৃষ্টি খেপে গিয়ে বলে, একটা সময় ছিল তুই আমার পেছনে পেছনে ঘুরতি, একটা কথাও জোরে বলিস না। আর আজ আমাকে নিয়ন্ত্রণ করতে চাইছিস? আমি কার সঙ্গে কথা বলবো সেটা আমি ঠিক করব, তুই না। বুঝেছিস? রাত ধীরে ধীরে বলে, আমি তোকে নিয়ন্ত্রণ করতে চাই না, শুধু তোকে রক্ষা করতে চাই। আমি জানি তুই এখনো রাগ করে আছিস, আমাকে স্বীকার করিস না, কিন্তু আমার দায়িত্ব কি এখানেই শেষ? তোর কোনো দায়িত্ব নেই আমার উপরে। আমাকে আমার মতো থাকতে দে প্লিজ রাহাত, আমাকে শান্তিতে থাকতে দে। রাত কিছু বলে না, সে শুধু ধীরে পেছনে হাঁটতে হাঁটতে দরজার দিকে যায়। দরজার সামনে এসে বলে, যদি কখনো বুঝিস আমি যা বলেছিলাম তা ভুল ছিল না, তখন এই চুপ থাকা মানুষটার কথা মনে পড়বে, কিন্তু তখন আমি হয়তো আর সামনে থাকবো না। এই বলে রাত নিচে নিজের ঘরে চলে যায়। আর বৃষ্টি একা দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। রাহাত চলে যাওয়ার পর হঠাৎ একটা ভার পড়ে যায় তার বুকের মধ্যে, কিন্তু সে নিজেকে বোঝায়, আমি ঠিকই বলেছি, রাহাতকে কিছু বলার অধিকার নেই, ওর চুপ থাকা আমাকে কিছু যায় আসে না। কিন্তু ভেতর ভেতর একটা হালকা কষ্ট, একটা না বলা অনুভব জমা হতে থাকে। একদম ঠিক আছে, নিচে তোমার আগে সব তথ্য অনুযায়ী গুছিয়ে লেখা হলো পরবর্তী পর্ব, যেখানে ফারিয়া রাহাতের বাড়িতে ফিরে আসে, তাদের বন্ধুত্ব আবার সামনে আসে এবং বৃষ্টি সেটা দেখে কি অনুভব করে সবকিছু বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। পুরনো বন্ধুত্ব, নতুন মন খারাপ সন্ধ্যা, রাত এখনো চুপচাপ, ঘর ভর্তি মানুষের হাসাহাসি, চায়ের কাপ, আড্ডা সব তার কানে আসছে, কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে না। বৃষ্টিও পাশে বসে, মুখে কথার অভাব নেই, কিন্তু চোখে মন হারানোর ছাপ স্পষ্ট। হঠাৎ পেছন থেকে কেউ চোখ বন্ধ করে বলে ওঠে, ধরেছি। এই রাহাত মিয়া, বিয়ে করলি আমায় না জানিয়ে? তুই কি জানিস আমি তোর বিয়ের জন্য কত প্ল্যান করেছিলাম? সবাই চমকে তাকাই। রাহাত চোখ সরিয়ে দেখে ফারিয়া সেই পুরনো চঞ্চল বন্ধুটি, সেই যে মেয়েটি রাহাতের ছায়াসঙ্গী ছিল বছর পর বছর। সে নাচ গান বিতর্ক সবকিছুতে রাহাতের পার্টনার ছিল। 3 মাস আগেই সে দেশের বাইরে গিয়েছিল পরিবার সহ ইউরোপ ঘুরতে, আজ হঠাৎ ফিরে এসেছে। তুই দেশে কবে এলি? তোর বিয়ের দিন আসতে পারিনি বলে মনটাই খারাপ হয়েছিল, ভাবছিলাম দেশে ফিরেই তোকে কান মলে দিব। সবাই হেসে ওঠে। আরে ফারিয়ামা, তুই আসছিস শুনে ভালো লাগছে। এই বাড়িটা তোর জন্য অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। আন্টি, এখন আমি আসি, আবার হইচই হবে। তারপর সে বৃষ্টির দিকে তাকায়। তুমি নিশ্চয়ই বৃষ্টি, আমি রাহাতের বেস্ট ফ্রেন্ড, যাকে ছাড়াই ও একদিনও ভাবতে পারতো না। আমি ছিলাম ওর লাইফের প্রিয়তম ঝামেলা। বৃষ্টি হালকা হাসে, কিন্তু মনে একটু চাপা অস্বস্তি কাজ করে। এই মেয়েটা এত প্রাণবন্ত, এত আত্মবিশ্বাসী, আর রাত সে তো এই মেয়েটার পাশে দাঁড়িয়ে নির্ভরভাবে কথা বলছে, ঠিক যেভাবে তার সামনে কখনোই বলেনি। বৃষ্টি বুঝে যায় এই সম্পর্কটা অন্যরকম, তাদের বন্ধুত্বের গভীরতা বাইরে থেকে বোঝা কঠিন, এমনকি ভুল বোঝা খুব সহজ। সে বুঝতে পারছিল রাহাত শুধু ফারিয়ার সামনে এতটা খোলা, আর সে তার সামনে তো রাহাত একরকম ছায়া মানব। সেই রাতে ঘরে ফিরে বৃষ্টি চুপচাপ বসে থাকে জানালার পাশে। রাহাত আসে না, কোনো কথা হয় না তাদের, শুধু অজানা এক অস্বস্তি বৃষ্টিকে গ্রাস করে। হয়তো হালকা অনুতাপ, হয়তো এক বিন্দু হিংসা, হয়তো নতুন করে ভাবা, এই ছেলেটা কি আসলে এতটা খারাপ আমি যতটা ভেবেছি। এই অংশটুকু ঠিক এমনভাবে সাজানো হলো যাতে আগের সব তথ্য ঠিকঠাক থাকে। ফারিয়া 3 মাস বাইরে ছিল। সে রাহাতের পুরনো বেস্ট ফ্রেন্ড এবং ভার্সিটি পার্টনার। রাহাতের বাড়িতে ফারিয়ার আগমন হয়। বৃষ্টি নতুনভাবে উপলব্ধি করে সম্পর্কগুলো, এখন চাইলেই পরের অংশে দেখতে পারি। ভার্সিটিতে ফারিয়ার আগমন, ক্যাম্পাস কাঁপানো সেই রাহাত ফারিয়া জুটির দৃশ্য, আর বৃষ্টির চোখে চোখে তাদের দেখা। বলো তৈরি করে দিই? একদম ঠিক আছে, নিচে তোমার আগে সব তথ্য অনুযায়ী গুছিয়ে লেখা হলো পরবর্তী পর্ব, যেখানে ফারিয়া রাহাতের বাড়িতে ফিরে আসে, তাদের বন্ধুত্ব আবার সামনে আসে এবং বৃষ্টি সেটা দেখে কি অনুভব করে সবকিছু বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। রাগী মামাতো আপুর সাথে বিয়ে ঝগড়ার পর পুরো রাত বৃষ্টি একদম ঘুমাতে পারেনি। রাহাতের বলা শেষ কথাগুলো বারবার তার মাথায় বাজছিল। যদি কখনো বুঝিস আমি যা বলেছিলাম তা ভুল ছিল না,
তখনই চুপ থাকা মানুষটার কথা মনে পড়বে, কিন্তু তখন আমি হয়তো আর সামনে থাকবো না। রাত কি সত্যি দূরে সরে যাবে? কিন্তু তাতে ওর কি এসে যায়? সে তো কখনো রাতকে কিছু মনে করে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে কিছু একটা ভেতরে মোচড় দিয়ে উঠছে। অন্যদিকে রাহাতও নিচে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু চোখের সামনে বারবার বৃষ্টি রেগে গিয়ে বলা কথাগুলো ভাসছিল। তোর কোনো দায়িত্ব নেই আমার উপরে, আমাকে আমার মতো থাকতে দে। সে সারা রাত ছাদে হাঁটাহাঁটি করেছে, বারান্দায় দাঁড়িয়ে থেকেছে, শেষ পর্যন্ত ভোরের দিকে একটু ঘুমিয়েছে। নতুন সকাল, কিন্তু সম্পর্কে নীরবতা। সকালের আলো ছড়িয়ে পড়তেই ঘরের দরজায় ধূপধাপ শব্দ হয়। বৃষ্টিমা, রাহাত, শোনো, তোরা দেরি করছিস, ভার্সিটিতে তোদের একসাথে যেতে হবে না। কেউ কোনো উত্তর দেয় না। বৃষ্টি আস্তে করে বিছানা ছাড়ে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখে চোখ দুটো কিছুটা ফুলে আছে। সে ধীরে ধীরে রেডি হতে থাকে। অন্যদিকে রাহাতও প্রস্তুত হয়, কিন্তু আগের মতো বাইকের চাবিটা হাতে নিয়ে অপেক্ষা করে না। নিচে নামার পর ফাতেমা বেগম অবাক হয়ে বলে, দুজন একসাথে যাচ্ছিস না? বৃষ্টি ধীর গলায় বলে, নিজে যাবো আম্মু, রাহাতে সময় নষ্ট করার দরকার নেই। রাত কিছু বলে না, শুধু বাইক নিয়ে বেরিয়ে যায়। বৃষ্টি নিজের মতো করে রিক্সা নিয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। ক্যাম্পাসে অনভ্যস্ত পরিবর্তন। এতদিন রাহাতের বাইকে করে যেত, আজ হঠাৎ একা এসে কেমন যেন অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল সবাই তাকিয়ে দেখছে, কেন আজ সে একা। ক্যাম্পাসে ঢুকতে তানভীর এসে পাশে দাঁড়ায়। কিরে বৃষ্টি, আজ একা? রাহাত কোথায়? বৃষ্টি হালকা হাসার চেষ্টা করে। ওর অন্য কাজ ছিল, তাই একাই আসতে হলো। তানভীর মুচকি হাসে। ভালোই হয়েছে, একদিন তো একটু ফ্রি ফিল করতে পারবি। তোর স্বামী কি খুব কন্ট্রোল ফিল? বৃষ্টি কেমন যেন অস্বস্তি বোধ করে, না, সে তেমন না। কিন্তু কথাটা শেষ করার আগে তানভীর বলে ওঠে, তাহলে তো আরাম। চল ক্যাফেডিয়ায় যাই, আজ তোর পছন্দের কফিটা আমার তরফ থেকে। বৃষ্টি এক মুহূর্ত ভাবে, রাত তো আজ নেই, তাছাড়া ওকে বোঝানোর কিছু নেই, সে নিজের মতো চলবে, এটাই ঠিক আছে। চল যাই বলে সে তানভীরের সাথে ক্যাফেটেরিয়ায় ঢুকে যায়। অন্যদিকে রাহাত ভার্সিটিতে আসে, কিন্তু সোজা নিজের ক্লাসে চলে যায়। আজ আর কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই, কিন্তু দূর থেকে দেখতে পাই বৃষ্টি আর তানভীর একসাথে বসে আছে, হাসছে। রাত কিছু বলছে না মুখে, রাত কিছু না বলেই মুখ ঘুরিয়ে নেয়। নীরবতা কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয়, তাই না? তারপর রাহাত খাবার টেবিলে বৃষ্টি রাহাতকে দেখতে পায় না। তখন আকবর সাহেব তার বোনকে জিজ্ঞেস করে, কিন্তু ফাতেমা, রাহাত কোথায়? ও ফারিয়াদের বাসায়, আজকে ওখানেই থাকবে। ফারিয়ার মা আমাকে কল করেছিল, তিনি অনেক জোর করেছিল, তাই আমি আর বারণ করতে পারি নাই। এই কথা শুনে বৃষ্টির মন কিছুক্ষণের জন্য খারাপ। তাদের দুজনের বন্ধুত্ব মনে হয় অনেক ভালো। এই দুইটার বন্ধুত্ব অনেক গভীর, কারো কোনো ধারণাই নেই তাদের বন্ধুত্ব সম্পর্কে। এই পুরো শহর, স্কুল, কলেজ সবাই চেনে এই দুটাকে, আর দুজন 24 ঘন্টা একসাথেই থাকে। বাহ বাহ, খুব ভালো। রাতে ঘুমানোর সময় বৃষ্টি কিছু যেন একটা মিস করছিল। পরদিন সকালে বৃষ্টি একটু তাড়াতাড়ি ভার্সিটিতে যায়, কারণ কয়েকদিন পর তাদের একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, তার প্রস্তুতি নেবে তানভীরের সঙ্গে। কিছুক্ষণ পর যখন তানভীর আর বৃষ্টি কলেজের শহীদ মিনারে বসে আলোচনা করছিল, তখন বৃষ্টির চোখ যায় ভার্সিটির গেটের দিকে। সেখানে দেখা যাচ্ছিল বাইকে করে রাত আর ফারিয়া একসাথে কলেজে ঢুকছে। তখন কেন জানি বৃষ্টির বুকের ভেতরটা ধক করে ওঠে। বাইকটা যখনই ভার্সিটি ক্যাম্পাসে এসে থামে, তখনই শিক্ষার্থীরা চারিদিক থেকে বাইকটা ঘিরে ফেলে। এরপর কিছুক্ষণ এভাবেই চলে, এতদিনের জমে থাকা কথা। তারপর রাত বাইক পার্কিং করে ফারিয়ার সাথে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই ফারিয়া বলে, দেখ রাহাত, ওটা ভাবি না, এটাই কি সেই ছেলে তানভীর? এখন ভাবছেন তো ফারিয়া তানভীরের কথা কি করে জানলো? আসলে রাহাত কাল রাতে ফারিয়াকে তার সাথে ঘটা সবকিছু খুলে বলে। আচ্ছা চল একটু দেখে আসি তারা কি করছে। রাত কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। আরে ভাবি, কি করছো? কয়েকদিন পর একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, তারই প্রস্তুতি নিচ্ছি। তাই নাকি? প্রস্তুতি বুঝি এত আগে থেকে নিতে হয়? তো প্রস্তুতি নাকি অন্য কিছু? তুমি কি বোঝাতে চাচ্ছ? আরে বৃষ্টি, বাদ দে, এরা কি বুঝবে প্রস্তুতি? এক একটা তো মনে হয় ব্যাক বেঞ্চার। ও রিয়েলি? ভার্সিটিতে নতুন মনে হচ্ছে? তাহলে রাহাত
আর আমার সামনে দাঁড়িয়ে এ কথা বলার সাহস পেতেন না। এসব ফালতু কথা আমাদের সামনে বলে লাভ নেই। প্রস্তুতি তোমরা কি বোঝো? তুমি কি জানো গত প্রতিযোগিতায় আমরা বিজয়ী হয়েছি? আর যেহেতু নিজেকে এতটাই আইস্যান্টান মনে হচ্ছে, তাহলে চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক। রাহাত, এগুলো তো শুধু ভার্সিটিতেই নয়, এই শহরেও নতুন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অনেক তো দেখি প্রস্তুতির বাহানায় অনেক কিছু। আগামী পরশুদিন প্রতিযোগিতা। আর শোনেন, বিষয় আপনারাই নির্ধারণ করেন, আর আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দেন। আর আমরা প্রতিযোগিতার দিন আপনার থেকে বিষয় নিব। দেখি এই প্রস্তুতির ফলাফল। তখনই চারিদিকে কিছু শিক্ষার্থীরা হাততালি দেয়। রাত আর ফারিয়া তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। দ্বিতীয় ঘন্টার পর তানভীর আর বৃষ্টিকে তাদের প্রশিক্ষণ স্যার নিজের কেবিনে ডাকে। শুনলাম তোমরা দুজন নাকি রাহাত আর ফারিয়াকে চ্যালেঞ্জ করছো। আচ্ছা, তোমার নতুন তাই এটা করে ফেলেছো, কিন্তু কাজটা করার আগে একটু ভেবেচিন্তে কাজটা করতে, আমাকে জিজ্ঞেস করতে পারতে। স্যার, এত ভয় পাওয়ার কি আছে? আমরা ওদের হারাবো। বুঝেছি, তোমাদের বুঝে লাভ নেই। আচ্ছা যাও। প্রতিযোগিতার দিন প্রতিযোগিতা হবে। হলরুমে সকল শিক্ষার্থী হলরুমে উপস্থিত। তানভীর আর বৃষ্টি স্টেজে বসে আছে। তারপর রাত আর ফারিয়া হলরুমে ঢুকতেই সব শিক্ষার্থী একটা চিৎকার করে ওঠে এবং তাদের নামে স্লোগান দিতে থাকে। এটা দেখে বৃষ্টি আর তানভীর কিছুটা অবাক হয়। তারপর রাত আর ফারিয়া গিয়ে তাদের আসনে বসে। রাত তখন তানভীরকে প্রশ্ন জিজ্ঞেস করে। রাত প্রশ্ন বলার পর রাত আর ফারিয়া দুজনের মধ্যে শুধু 1 মিনিট আলোচনা করে। তারপর শুরু হয় বিতর্ক প্রতিযোগিতায় রাহাত ও ফারিয়ার পারফরমেন্স দেখে তানভীর আর বৃষ্টি ভয় পেয়ে যায়। ফলাফলে রাহাত ও ফারিয়া 200 পয়েন্টের ব্যবধানে জিতে যায়। জেতার পর তারা কোনো সেলিব্রেশন করে না, শুধু একটু হাসে। কি ভাবি, তোমাদের প্রস্তুতির তো কোনো ফলাফলই পেলাম না। তোমাদের তো সুযোগ দিয়েছিলাম প্রস্তুতি নেওয়া, আর আমরা তো প্রস্তুতি ছাড়াই লড়লাম, তারপরেও 200 পয়েন্ট। ফারিয়া বলে। কথা বলে ফারিয়া হাসতে থাকে, রাহাতও হাসে। রাহাত তখন বৃষ্টির দিকে তাকিয়েছিল। বৃষ্টি কিছুই বলছিল না। ফারিয়া আবার বলে, এই যে ভাইয়া, কি হলো? ব্যাক বেঞ্চার তাই না? একটা প্রতিযোগিতায় জিতে কি ভাব হারে। চলুন আপনাদের কিছু দেখিয়ে আনি। কথা বলে ফারিয়া উঠে পড়ে। রাহাত বুঝতে পারে ফারিয়া কোথায় যাবে। তখন রাহাত আর ফারিয়া হেঁটে যাচ্ছিল। বৃষ্টি আর তানভীর পিছে পিছে আসছিল প্রিন্সিপালের কেবিনের সামনে গিয়ে। স্যার আসবো? আর আমার হেডের টুকরোগুলো, আসো আসো। প্রিন্সিপাল স্যার তখন তার চেয়ার থেকে উঠে এসে রাহাত ও ফারিয়াকে জড়িয়ে ধরে। বৃষ্টি আর তানভীর তো শুধু একের পর এক অবাক হচ্ছিল। এরা কারা? স্যার, আমাদের সিনিয়র আমাদের সাথে একটু বিতর্ক করেছিল, তারপর এখানে নিয়ে আসলাম কিছু দেখাতে। এত বড় সাহস করে কিভাবে ওরা? আরে স্যার, দুজনই নতুন, বুঝলেন, তাই না বুঝে ভুল করে ফেলেছে। ফারিয়া তখন তাদের দুজনকে একটি আলমারির সামনে নিয়ে যায়। আলমারিটি দরজা খুলে কাচের আলমারির প্রায় 100টির বেশি ট্রফি ও ক্রেস্ট, সবগুলো পুরস্কার ছিল ন্যাশনাল লেভেলের। সবগুলো পুরস্কারই একই নাম, রাত ফারিয়া। এগুলো দেখে তানভীর আর বৃষ্টির চোখ বড় বড় হয়ে যায়। বৃষ্টি আশা করেনি যে রাত এত ভালো ছাত্র হতে পারে। প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে ফারিয়া বলে, আপনারা আমাদের সাথে বিতর্ক লেগেছেন, এটা শুনে স্যার কেমন রাগী হয়ে গেল দেখলেন তো। এবার ভাবুন, যদি বলতাম আপনারা আমাদের ব্যাক বেঞ্চার বলেছেন, তাহলে আপনার টিসি দিতে স্যার 1 মিনিট ভাবতো না। আপনি আমার ভাবি আর আপনি ভাবির বন্ধু, তাই এ যাত্রায় বাঁচিয়ে দিলাম। প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বেরিয়ে সবাই যার যার ক্লাসের দিকে চলে গেল। বৃষ্টির সারাটা দিন চুপচাপ ছিল। তার মনের ভেতর চলছিল অদ্ভুত এক যুদ্ধ। রাহাত যেভাবে এক একটা মুহূর্তে তার সম্মান রাখল, আবার পরক্ষণে বুঝিয়ে দিল সে কত দূরে চলে গেছে। অথচ এই সম্পর্কের শুরুটাই তো এক অনাকাঙ্ক্ষিত মোড় দিয়ে শুরু হয়েছিল। পরের দিন সকাল, বৃষ্টি ক্লাসে ঢুকে প্রথম বেঞ্চে বসেছিল, কিন্তু মাথা আর কাজ করছিল না। তানভীর পাশে বসে কথা বলার চেষ্টা করলো, বৃষ্টি শুধু হেসে এড়িয়ে যাচ্ছিল।
ক্লাস শেষে সে একা লাইব্রেরির দিকে গেল। এই প্রথম রাহাতও তাকে অনুসরণ করল না। ক্যাফেটেরিয়ায় রাত আর ফারিয়া এক টেবিলে বসেছিল। দুজনেই চুপচাপ কফি খাচ্ছিল। হঠাৎ ফারিয়া বলে উঠল, তুই চুপচাপ কেন রাহাত? কালকে তো জিতেছিস, সেটা তো সেলিব্রেট করার কথা। জিতলেও মনটা হেরে গেছে রে। তুই আবার ওর কথাই ভাবিস? বৃষ্টির মন তো তোকে ছুঁয়েই না, আর তুই এমন করে ব্যথা পেলি। কিছু অনুভূতি বোঝানো যায় না, শুধু সহ্য করতে হয়। আচ্ছা, এখন থেকে দূরে থাক তার থেকে। তুই অনেক বেশি ভালো, এটা যেন না ভুলিস। এদিকে বৃষ্টি লাইব্রেরির জানালার ধারে বসেছিল। হঠাৎ কারোর পায়ের শব্দ। পেছনে ফিরে তাকালো তানভীর দাঁড়িয়ে। আজ খুব চুপচাপ লাগছে তোমার। আসলে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। তুমিই বলো, আমরা কি ভুল করেছিলাম চ্যালেঞ্জ করে? ভুল ছিল না, তবে প্রতিপক্ষটা অনেক শক্তিশালী ছিল। কিন্তু একটা কথা বলি, তোমার পাশে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। তানভীরের কথাই কিছুটা হাসলো বৃষ্টি, কিন্তু সেই হাসির আড়ালে যে একরাশ কষ্ট সেটা সে নিজেও জানে না। কারণ প্রতিপক্ষ শুধু বিতর্কে নয়, মনের ভেতরেও যে জয় করে নিচ্ছে সেটা সে স্বীকার করতে চাইছে না। বৃষ্টি নিজেই আজকাল আর নিজেকে চিনতে পারে না। রাহাতের চোখে তাকালে একটা অপরাধবোধ কাজ করে, অথচ রাহাত তাকে কখনো কোনো অভিযোগ করেনি। দিনের পর দিন এক বাড়িতে থেকেও এখন তাদের কথাবার্তা যেন প্রয়োজনীয় কথার বাইরেও যেতে চায় না। আর এই নীরবতা মাঝে মাঝে এত গাঢ় হয়ে ওঠে যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। একদিন সন্ধ্যায় রাহাত ছাদে একা বসে, ঠান্ডা বাতাসে গা জড়িয়ে আসে, তবুও চোখে এক ধরনের অস্থিরতা। হঠাৎ পেছনে পায়ের শব্দ। এখানে একা বসে আছো কেন? তুমি তো আর সাধারণত খোঁজ নাও না। কিছু কথা জমে আছে অনেক দিন, আজ মনে হলো বলি। কথাগুলো বলার জন্য কাউকে বুঝতে হয়, আর তুমি তো আমাকে কোনোদিন বোঝোনি। হয়তো সত্যি আমি তোমাকে কখনো বোঝার চেষ্টাও করিনি। আমি শুধু তোমার নাম শুনেছি, তোমার গল্প শুনেছি, কিন্তু তোমাকে চিনিনি। তুমি যেটা তার পাশে দাঁড়িয়ে সব সময় আমি অন্য কারোর ছায়া খুঁজেছি। ফারিহা, না, আমি তোমার ভেতরের ভালোবাসার গভীরতাকে কখনো মূল্য দেইনি। সব সময় ভুল বুঝেছি, দূরত্ব তৈরি করেছি, ঠকিয়েছি, অথচ তুমি চুপ থেকেছ। চুপ থাকা মানেই যে সহ্য করে নেই তা নয়। আমি অনেকবার ভেবেছি বলবো, কিন্তু প্রতিবার ভেবেছি হয়তো একদিন তুমি নিজেই বুঝবে। আমি বুঝতে পেরেছি রাহাত, আর এখন যখন বুঝেছি তখন মনে হয় তুমি অনেক দূরে চলে গেছো। আমি কোথাও যাইনি বৃষ্টি, শুধু নিজের ভেতরে হারিয়ে গিয়েছিলাম। এই কথোপকথনের পর দুজনেই চুপচাপ, শুধু বাতাস বয়ে চলে। কিন্তু সেই নীরবতা আজ বোঝার কিছু কথা বলা হয়েছে। অন্তত একটা অসম্পূর্ণ অনুভব নতুনভাবে শুরু হতে চাই। কিন্তু ঠিক তখনই বাড়ির গেটের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। ভিতর থেকে নামে একটা অপরিচিত মেয়ে, চেহারায় দৃঢ়তা, চোখে আত্মবিশ্বাস। এই বাড়ির নাম তো রহমান ভিলা, তাই না? জি, আপনি? আমি রাহাত রহমানের পুরনো পরিচিত। ওকে জানিয়ে দিন সায়রা ফিরেছে। গভীর বিকেল, রহমান ভিলার সামনে একটা সাদা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামলো এক উজ্জ্বল চেহারার তরুণী, সায়রা। চোখে রোদ চশমা, পরনে কটন কামিজ, আত্মবিশ্বাসী চেহারায় যেন কোনো কিছুই তাকে দমাতে পারে না। বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ গাড়ির শব্দে তার চোখ উঠে যায়। এক ঝলকে চোখে পড়ে মেয়েটিকে। চিনতে পারে না, তবে যেন এক অজানা অস্বস্তি তাকে ঘিরে ধরে। হ্যাঁ আন্টি, আমি এসে গেছি বাড়ির সামনে। সাইরের কথা শেষ হতে ফাতেমা বেগম দরজায় এসে দাঁড়ালো। আল্লাহ, সাইরা মা, এতদিন পর তুই কত বড় হইছস রে। আয় আয়, ভিতরে আয়। ফাতেমা বেগমের গলায় ছিল একরাশ উচ্ছ্বাস। বৃষ্টি এখনো ভাবছে এই মেয়েকে। ভেতরে ঢুকে সাইরার চোখ পড়ে বৃষ্টির দিকে। কিছু সময় তাকিয়ে থেকে সে হালকা হাসে। এই মেয়েটা কি আন্টি? ওরে, এ আমার ভাগ্নে রাহাতের বউ, বৃষ্টি নাম। আচ্ছা, খুব সুন্দর তো দেখতে। বৃষ্টির ভিতরে তখন যেন কেমন একটা হালকা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। মেয়েটির চোখে থাকা দৃষ্টি আর হাসি কেমন যেন অতিরিক্ত পরিচিত। সন্ধ্যায় রাহাত যখন বাড়ি ফিরে, দরজা খোলার পর হঠাৎ তার চোখে পড়ে সেই মুখ, সায়রা। তুই এখানে? এই তো একটা সারপ্রাইজ দিতে এসেছি।
ঘরে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা। বৃষ্টি চুপচাপ দাঁড়িয়ে রাহাত আর সাইডের চাওয়া দেখেই সবার দেখার মধ্যে জমে উঠেছে পূর্ণ দিনের কোনো গল্প। কদিন রাতে রহমান বিলার বাতাসে কেমন যেন একটা ভারী নীরবতা। রাত তার ঘরে বসে পুরোনো অ্যালবাম খুঁজতে খুঁজতে হঠাৎ একটা ছবি পায়, সায়রা আর তার হাসি মাখা মুখ, পেছনে সাদা পাহাড়, তাদের কলেজ ট্যুরের ছবি। চোখের কোণে জমে ওঠে একটা ক্ষীণ অস্থিরতা। তুই কেন ফিরে এলি সাইরা? এখন যখন সব কিছু এলোমেলো করে দিতে পারিস। দরজায় নক। রাত দরজা খুলে দেখে সামনে দাঁড়িয়ে সায়রা, হাতে কফির কাপ। তুমি তো এখনো একই রকমই আছো, চুপচাপ, কিন্তু চোখে সব কথা। তুই হুট করে এলি কেন? তোর আমেরিকার সেই ডিপেড স্কলারশিপ? আমার কিছু জিনিস এখানে ফেলে গেছি রাহাত, সেই জিনিসগুলো নিয়ে যেতে এসেছি। সেই মুহূর্তে সায়রার চোখে যেন এক ঝলক অতীত ভেসে ওঠে। কি সেই জিনিস যেটা নিয়ে যেতে এসেছে সায়রা? কোনো বস্তু নাকি একটা মানুষ? পরের দিন ভার্সিটি। ক্লাস শেষে শহীদ মিনারের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা পরিচিত গলা। তুমি বৃষ্টি, তাই না? হ্যাঁ, আপনি? আমি রাহাতের পুরনো বন্ধু। আর তোমার জায়গায় থাকলে আমি খুব সাবধানে থাকতাম, কারণ কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে থাকে না, তারা ফিরে আসে নিজের দাবি নিয়ে। বৃষ্টির চোখে তখন আগুন, কিন্তু সে চুপ করে থাকে, ভিতরে কান্না চেপে রাখে, ঠোঁট কামড়ে ধরে। অন্যদিকে রাহাতের কাছে ফারিয়া ফিরে এসে বলে, সাইরার ইচ্ছেটা আমি বুঝতে পারছি ভাইয়া। সে শুধু হঠাৎ বেড়াতে আসেনি, সে ফিরেছে কিছু নেওয়ার জন্য। তুমি জানো, ওকে রুখতে হলে বৃষ্টি একা পারবে না। কিন্তু আমি কারো কষ্ট চাই না, না সায়রার না বৃষ্টির। কিন্তু সময় আসছে যখন সিদ্ধান্ত নিতে হবে। এদিকে সায়রা ধীরে ধীরে রহমান মিলার সকলের মন জয় করে নিচ্ছে। রান্নাঘরে ফাতেমা বেগম তাকে সাহায্য করতে বলেন। ড্রয়িং রুমে সে আকবর সাহেবের সাথে রাজনীতি নিয়ে আলোচনা করে, এমনকি বৃষ্টির ছোট ভাই রাফিকেও উপহার দেয়। একা বৃষ্টি একা অসহায় বোধ করে। রাতে ডিনার টেবিলে। ভাবি, তুমি খুব ভালো রান্না করো, তবে আমি কাল একদিন রান্না করব। দেখা যাক রাহাত কার রান্না পছন্দ করে। এই কথা টেবিলে একটা থমথমে নীরবতা নেমে আসে। বৃষ্টির চোখ জলে ভরে আসে, কিন্তু সে মাথা নিচু করে খেতে থাকে। রাহাত কিছু বলে না, শুধু টেবিলের নিচে অবচেতনভাবে বৃষ্টির হাতটা নিজের দিকে টানতে চায়, কিন্তু বৃষ্টি হাত সরিয়ে নেয়। সায়রা ফিরে আসার পর রহমান ভিলাই একটা নতুন আবহ তৈরি হয়। কেউ কিছু বুঝে না, কিন্তু সবাই কিছু না কিছু অনুভব করছে। ফাতেমা বেগম তার স্বভাবসিদ্ধ হাসি নিয়ে সব কিছু সঠিক রাখার চেষ্টা করছেন, কিন্তু কেবল এক জায়গায় তিনি ব্যর্থ। বৃষ্টি দিন দিন আরও একা হয়ে যাচ্ছে। রাহাতের মধ্যে এক ধরনের অস্থিরতা বাড়তে থাকে, যেন কিছু একটা ভুল হচ্ছে। স্যারের আশাটা তাকে একাধিক প্রশ্নে ভরে দেয়। প্রতিটি মুহূর্তে সে বুঝতে পারে কিছু একটা হতে যাচ্ছে, একটা বড় ঝড় আসছে। অপরদিকে বৃষ্টির জন্য ভার্সিটি, ক্লাস বন্ধ, সব কিছু এক হয়ে যাচ্ছে। কিন্তু সায়রা, রাহাত, ফারিয়া তিনজনের মধ্যে একটা অদৃশ্য লড়াই যেন শুরু হয়ে গেছে। সব কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু সায়রার উপস্থিতি সব কিছু গুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে বৃষ্টি ভাবে কি ঠিক হবে তার জন্য, রাহাতের জন্য। একদিন সন্ধ্যায় রাহাত ও সায়রার একান্ত আলাপ। সায়রা, তুমি কেন ফিরে এলে? কি চাও তুমি? তুমি কি ভাবছো রাহাত, আমি ফিরে এসেছি কারণ অনেক কিছু না বলার জন্য? তুমি কি জানো, আমি তোমার জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমার কিছু অধিকারও আছে। রাহাতের কণ্ঠে কেমন যেন এক চাপা গর্জন, কিন্তু সে কিছু বলল না। মনে মনে সে বুঝতে পারছে সায়রার ফিরে আসা শুধু এক ব্যক্তিগত কারণে নয়, এর গভীরে আরও কিছু আছে। তবে বৃষ্টির জীবনে কিছু একটা ঘটতে চলেছে। বৃষ্টি তার রুমে একা বসেছিল। আজকাল সে রাহাতের থেকে অনেক দূরে, যেন সেই ছেলেটা তার জন্য আর নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে। রাহাত কি জানে না সে কখনো তাকে সত্যি ভালোবাসে? সে কি কেবল বন্ধুত্বের বাইরে কিছু ভাববে না? একদিন রাহাত তার রুমে এসে দাঁড়ায়। সে অনেকক্ষণ চুপ করে থাকে, যেন কিছু বলতে পারছে না। অবশেষে বলে, বৃষ্টি, আমি জানি আমি অনেক কিছুই ভুল করেছি, কিন্তু সায়ের আসার পর থেকে আমি সত্যি বুঝতে পারছি তোমার কাছে কি হারাচ্ছি। তাহলে তুমি কখনোই আমাকে বুঝতে চাওনি কেন রাহাত? কেন তুমি আমাকে সবসময় অন্ধকারে রেখেছো?
এটা ছিল তাদের সম্পর্কের একেবারে মোড় ঘোরানো মুহূর্ত। রাত ও বৃষ্টির মধ্যে শুরু হয় এক তীব্র ঝগড়া। বৃষ্টি তখন পুরোপুরি কেঁদে ফেলে, চোখে জল, মুখে অসহায়ত্ব, কিন্তু সে কিছু বলতে পারল না। রাত বুদ্ধি করে ছেলে মানুষইভাবে যেটা সে কখনোই করেনি, সে সায়রাকে ডাকলো। সায়রা, তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিছু মানুষের মনে ঠান্ডা জায়গা হতে পারে, কিন্তু কখনোই কারোর ওপর অন্যায় করা যায় না। সায়রা কিছু বলল না। তার চোখে একটি নীরব অভিব্যক্তি ছিল যা রাহাত একদমই বুঝতে পারল না। তারপর ফারিয়ার সঙ্গে রাহাতের আলাপ। ফারিয়া দীর্ঘক্ষণ তার সাথে বসেছিল। ভাইয়া, তুমি না জানি কি সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু তুমি কি জানো বৃষ্টি তোমার জন্য নিজের অনুভূতি আর মনের শক্তি সব কিছু দিয়েছে? এইটা খুব সহজ নয়। সায়রা আসলে সমস্যা না, সমস্যা হলো তোমার মধ্যে যে দ্বন্দ্ব। তুমি কখনোই নিজের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে চাও না। আমি জানি ফারিহা, কিন্তু আমি কিছুই খারাপ করতে চাই না। বৃষ্টি বা সায়রা কোনো একটিকে আমি ক্ষতি করতে চাই না। তবে এভাবে তুমি কি করতে পারবে? তুমি যদি কিছু মনে না করো, তবে বৃষ্টি তোমাকে সত্যি অনুভব করতে দেবে না। যদি তুমি সায়রাকে পাশে নিতে চাও, তবে তার সম্মান থাকবে, কিন্তু বৃষ্টি বুঝবে না। তুমি নিজের কথা বলো। পরদিন ভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা। বৃষ্টি আর সায়রা দুজনেই নিজেদের জায়গা থেকে শুরু করেছিল, কিন্তু সায়রার কাছে রাহাতের সঙ্গ এক নতুন রকমের দ্বন্দ্ব সৃষ্টি করেছিল। একসময় তারা যখন বিতর্কে দাঁড়িয়েছিল, তখন সায়রা আর রাহাত খুব স্বাভাবিকভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল। বৃষ্টি আড়াল থেকে দেখতে পাচ্ছিল রাহাত আর সায়রা একসাথে দাঁড়িয়ে কেমন গোপন আলোচনা করছিল। তার মনে হচ্ছিল সবকিছু যেন কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে। সে অনুভব করতে পারল এটা ছিল তার জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ। বৃষ্টি নিজেকে হারাতে লাগলো। সায়রার সাথে এই প্রতিযোগিতার মাধ্যমে তার অনিশ্চয়তা বাড়তে থাকে। রাহাত একদিকে তাকে বোঝাতে চেষ্টা করলো সায়রার প্রভাব তার উপর অনেক বেশি, কিন্তু সায়রার ফিরে আসা তাকে কি আসলে কিছু অর্জন করতে দেবে, নাকি সে নিজেই সবকিছু হারাবে? এই প্রশ্নটাই সবার মনোযোগ আকর্ষণ করে এবং নতুন গল্প নতুন দিকে মোড় নেয়। এখানে যে গভীরতা তৈরি হয়েছে সেটা কিন্তু সম্পর্কের জটিলতা, একে অপরকে বোঝার চেষ্টা, আর একসময় সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়। রাহাত, বৃষ্টি আর ছায়রা তিনজন তিনটা ভিন্ন অনুভূতির গল্প, কিন্তু আজ এক সন্ধ্যায় যেন সব মিলেমিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। একটা ঘর, নরম আলো, একটা মাঝারি টেবিলের চারপাশে তিনজন বসে আছে। ঘড়ির কাঁটা যেন থেমে গেছে, সময় চলছে না, শুধু নিঃশ্বাস আর চুপচাপ অপেক্ষা। এই নীরবতা ভাঙে সায়রা। আজ আমি অনেকটা হালকা হতে চাই। আমি যা অনুভব করি সেটা বলে দিতে চাই, নিজের জন্য আর তোমাদের জন্য। শুধু বলার জন্য বলো না, বোঝার মতো করে বলো সায়রা। তুমি যদি সত্যি বলতে চাও তাহলে আমরাও শুনতে প্রস্তুত। আমি আর কিছু দাবি করতে আসিনি রাহাত। তুমি জানো আমি তোকে অনেকটা সময় ভালোবেসেছি। সেসব কথা এখন পুরনো, কিন্তু সেগুলো মিথ্যে ছিল না। আমি চলে গিয়েছিলাম নিজের স্বপ্নের পেছনে, কিন্তু সেদিন দেশে ফিরে এলাম, মনে হয়েছিল তুই এখনও আমার জায়গাতেই দাঁড়িয়ে আছিস। কিন্তু না, তুই তো বদলে গেছিস, এবং আমি তোর চোখে সেই আলোটা দেখি না যেটা একসময় আমায় দেখতো। তুই এখন কাউকে দেখিস, কিন্তু সেটা আমি না। তুমি যদি এটা বোঝো তাহলে এতদিন চুপ করেছিলে কেন? কারণ আমি চাইছিলাম যদি একটুখানি জায়গা থাকে আমি তাতে ফিরতে পারি, কিন্তু বুঝে গেছি জায়গাটা এখন অন্য কারো, আর সে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি। আমি জানি আমি কারোর প্রতি সুবিচার করতে পারিনি। আমি চেয়েছি কাউকে কষ্ট না দিতে, কিন্তু এভাবে আমি দুজনকেই কষ্ট দিয়েছি। বাতাস থেমে আসে যেন ঘরের ভেতর, একটা দীর্ঘ নীরবতা। তারপর সায়রা আবার মুখ তোলে। তুমি কি জানো রাহাত, একজন মেয়ের জন্য সবচেয়ে কঠিন ব্যাপার কি? ভালোবাসার মানুষকে অন্য কারো চোখে হাসতে দেখা। আমি দেখেছি সেটা। তোমার হাসি যেটা আগে শুধু আমায় দেখে ফুটে উঠত, আর সেটা বৃষ্টিকে দেখেই আসে। তোমার ভাবনা এখন তার চারপাশে, তোমার ব্যস্ততা এখন তার খেয়াল রাখা। আমি কিভাবে ভাবি তুমি এখনো আমার। সায়রা, আমি কখনো চাইনি কেউ আমাদের মাঝে এসে কষ্ট পাক। আমি জানি না আমি রাহাতের কি, আমি শুধু জানি আমি তাকে অনুভব করি। তার হাসিতে, রাগে, চুপ করে থাকায়, সবখানেই আমি ওকে দেখি। কিন্তু তুমি তো তার জীবনের একটা অধ্যায়।
আমি কখনো চাই না সে অধ্যায় ঘৃণায় লেখা থাকুক। তোমরা জানো আমার সবচেয়ে বড় ভুল কি? আমি কখনো পরিষ্কার করে কিছু বলিনি। না ভালোবাসি, না ভালোবাসি না। আমি ভেবেছি সময় সব বলে দেবে, কিন্তু সময় অনেক সময় নীরব থাকে, আর সে নীরবতা সম্পর্ক শেষ করে দেয়। আমি আজ পরিষ্কার বলতে চাই, সায়রা, তুই আমার অতীত। আমি তোকে সম্মান করি, কৃতজ্ঞ আমি তোর ভালোবাসার জন্য, কিন্তু আমি তোকে ভালোবাসি না। আর বৃষ্টি, তোমাকে আমি আজও পুরোপুরি পাইনি, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভাবি, তোমাকে নিয়েই আমার প্রতিদিন তৈরি হয়। এই কথাই ঘরটা থমকে যায়। সায়রার চোখে জল, কিন্তু ঠোঁটে এক ফোঁটা হাসি। তাহলে এবার আমার চলা উচিত, কিন্তু যাওয়ার আগে কিছু কথা বলি। তোমাদের সম্পর্কের মাঝে যেন এইরকম তৃতীয় কাউকে ঢুকতে না দাও। ভালোবাসা যতটা নিজের ভেতর পুষে রাখা, তার চেয়েও বেশি হচ্ছে একে অপরকে বোঝানো। আমি তোমাদের জন্য দোয়া করে যাব। আর রাহাত, শুধু এটুকু মনে রেখো, তুই আমার অতীত, কিন্তু আমি তোকে কখনো অভিশাপ দেব না। ভালো থাকিস। সায়রা চলে যায়, একটা অধ্যায় শেষ হয়। আর রাহাত আর বৃষ্টি দুজনে একটু চুপ থেকে ধীরে ধীরে একে অপরের দিকে তাকায়। তুমি এখন আমার পাশে দাঁড়িয়ে আছো, তাই না? বৃষ্টির চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি। তোমাকে যে এখনো পুরোপুরি পেয়েই উঠিনি। এবার পরের দিন ঘটনা শুরু হয় এক সন্ধ্যায় রহমান ভিলার ছাদে। আকাশে মেঘ নেই, নরম বাতাস বইছে। রাহাত একা দাঁড়িয়ে, এক হাতে মগ, অন্য হাতে একটা ছোট বাক্স, কানে কানে অপেক্ষায় ভরা, চোখ দুটো আকাশের দিকে তাকানো। আর সেই সময় পেছন থেকে পা টিপে টিপে আসছে বৃষ্টি, ধীর নিশ্চুপ। এতক্ষণ ধরে আকাশ দেখছো, কেউ কি ফিরবে মনে করে? আকাশ দেখছি কারণ এটা আমাকে তোর কথা মনে করিয়ে দেয়। উঁচু, প্রশান্ত, কিন্তু ধরা যায় না। তাই তো, আমি এখনো পুরোপুরি ধরা দেইনি তোমায়। আজ একটা কথা বলতে এসেছি, আর সেই কথাই যদি না বলো, আমি ফিরে যাব একদম সব ছেড়ে। বৃষ্টি কেঁপে ওঠে। এত সহজে কি সব ছেড়ে দেবে সে? রাত মগটা পাশে রেখে ছোট্ট বক্সটা তার সামনে তুলে ধরে। সেটা খুলতে বেরিয়ে আসে একটা সাদা কাগজ। তুমি আমার জীবনে এসেছিলে হঠাৎ। মামাতো আপু, সিনিয়র, ভয়ঙ্কর রাগী, আমার ছোট ছোট কথায় বিরক্ত হওয়া, আবার সেই কথায় অজান্তে হাসি পাওয়া। আমি বুঝিনি কখন তোমায় ভালোবেসে ফেলেছি। আমার হৃদয়ের শব্দ তোমার সামনে গিয়েই চুপ হয়ে যেত। তুমি অন্য কারো সাথে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলে, আর আমি শুধু তাকিয়েছিলাম। পরে দুর্ঘটনায় তোমার সেই বিয়ে ভেঙে গেল, আর আমার জীবনের সবচেয়ে আনন্দের খবর তখনই এলো, তোমার সঙ্গে আমার বিয়ে। শুরুটা হয়েছিল নিষ্প্রাণ, কিন্তু আমি জানি সেই নিষ্প্রাণ দিনগুলোর নিচে জমেছিল অনেক আবেগ, অনেক অনুভূতি। আমি আজ সেই অনুভূতিগুলো তোমার সামনে রাখছি। বৃষ্টি, তুমি কি আমার বউ হয়ে শুধু কাগজে নয়, জীবনে আসবে? তুমি কি এবার সত্যি আমার হবে? বৃষ্টি চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে পানি জমে, বুক কাঁপছে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, বক্সটা বন্ধ করে রাখে, তারপর রাহাতের দু হাত ধরে বলে, তুমি কি জানো আমি কেন রেগে থাকতাম সব সময়? কারণ তুমি ছিলে অস্থির। তোমার এই সহজ হাসি, এই শিশুসুলভ অভিমান, সবকিছু আমাকে অসহায় করে দিত। আমি ভাবতাম তুমি বুঝবে না আমার মতো করে, কিন্তু তুমি যে আমার চেয়ে অনেক বেশি বড় মনের, সেটা বারবার প্রমাণ করেছো। তুমি আমাকে সময় দিয়েছো, বোঝাতে চাওনি জোর করে। আমি চাইনি, তুমি চাওনি আমি হ্যাঁ বলি। তুমি চাইছো আমি সত্যি বলি, আর সত্যিটা হচ্ছে আমি তোমায় ভালোবাসি রাহাত, ভীষণ ভালোবাসি, এখন একদম নিজের মতো করে। রাহাত বিস্ময়ে তাকিয়ে থাকে, যেন তার জীবনের সব চাপ পূর্ণ হয়ে গেছে। সে চিৎকার করে বলে, দাদি, মা, সবাই শুনে নাও, আমার রাগী মামাতো আপু আমার বউ হতে রাজি। এই পোলাটা আবার পাগল হইল নাকি? বিয়া তো হইয়াই গেছে। চুপ করো দাদি, ওরা আজ নতুন করে একে অপরকে খুঁজে পেয়েছে। সাদে এখন দুজন মানুষ দাঁড়িয়ে, একজন রাহাত রহমান, আরেকজন বৃষ্টি সুলতানা রহমান। দুজনের মুখে আলো, ভালোবাসার, বোঝাপড়ার, চিরদিনের পাশে থাকার প্রতিশ্রুতির আলো। ভালোবাসা হলো একটি চিঠি, যা হয়তো কখনো খোলা হয় না, কিন্তু একদিন যখন খোলে, তখন তার প্রতিটা শব্দ জীবনের সংজ্ঞা হয়ে ওঠে।
আজ তাদের সেই চিঠি খুলে গেছে, আজ তাদের মিলন পূর্ণ হয়েছে। আজকের পর থেকে তারা আর আলাদা নয়, তারা এক। সেদিন রাতে, আজকে আর নিচে ঘুমাতে হবে না, খাটে উঠে পড়ো। তাই নাকি? কিন্তু খাটে ঘুমাতে গিয়ে আমি যদি কিছু করে ফেলি? তোমার বউ তুমি করবে বারণ করেছে কে? ও মা, তাই? এই কথা বলে রাহাত বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়ে। সে পাগলের মতো বৃষ্টির ঠোঁটে কিস করা শুরু করেছিল, তারপর আস্তে আস্তে সারা শরীরে কিস করে। বৃষ্টি শক্ত করে রাহাতকে জড়িয়ে ধরে তার ভালোবাসা অনুভব করছিল। কিছুক্ষণ পরেই চলে যায় ভালোবাসার অদৃশ্য রাজ্যে। সেই রাতেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা হানিমুনে যাবে। কিছুদিন পর, স্থান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দর। নতুন শুরু, নতুন অনুভূতি। সকাল 9:30। নেপালের ঠান্ডা হাওয়া রাহাত আর বৃষ্টির মুখে ছুঁয়ে যাচ্ছে ধীরে ধীরে। ক্যামেরা ঝলকাচ্ছে, পর্যটকদের কোলাহল, আর তার মাঝখানে দাঁড়িয়ে এক নতুন দম্পতি, রাহাত আর বৃষ্টি। এই ঠান্ডা তোমার মতোই, একটু ছুলেই কাঁপিয়ে দেয়। হা হা হা। আর তুমিই সেই আগুন যে ঠান্ডার মাঝেও আমায় পুড়িয়ে মারো। তাহলে তো জমলো। আগুন আর বরফের মিলনটা এবার ঠিকঠাক হবে। হোটেল পাহাড়পুর ভিউ রিসোর্ট। ফেওয়ালকের পাড়ে সাদা কাঠের বেলকনিতে দাঁড়িয়ে আছে বৃষ্টি। তার চোখে বিস্ময়। এত সুন্দর জায়গা। সাদা মেঘ পাহাড়ের গায়ে আলতোভাবে লেগে আছে, যেন কারোর শাড়ির আঁচল উঠছে। রাহাত তখন বৃষ্টির গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, ঠান্ডা লাগবে। আর আমি চাই না হানিমুনের দ্বিতীয় দিনেই তুই কাশিতে ভাঙা গলায় বলিস আই লাভ ইউ। আমি তো চাই প্রতিটা দিন কাশি দিয়েই শুরু হোক, যদি জানি তুমি এমন করে আমার যত্ন নিবা। যত্ন? তুমি বললে ভালোবাসা দিতে পারবো, আদর দিতে পারবো, কিন্তু তোমার একচুল কষ্ট আমি সইতে পারবো না। তারা আজ বেরিয়েছে ট্রেকিংয়ে সরাংকোট হিলের দিকে। ধীরে ধীরে উঠছে পাহাড় পেয়ে। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে। বৃষ্টির পা যেন জড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে, রাত তাকে ধরে রাখছে। আমি না বলেছিলাম ট্রেকিং আমার পছন্দ না? রাত তখন বৃষ্টিকে কাছ টেনে নেয়। আর আমি বলেছিলাম না একদিন তুমি নিজেই বলবা এই পাহাড়ও কম পড়ে যায় তোর ভালোবাসার সামনে। একটা ঝর্ণার ধারে এসে দুজন বসে পড়ে। রাত তার ব্যাগ থেকে দুটো কফির কাপ বের করে। ম্যাডাম, সরাংকোটের পাহাড়ি কফি শুধুমাত্র আপনার জন্য। এই মুহূর্তটার জন্য আমি জীবনেও কোনোদিন আফসোস রাখবো না রাহাত। রোমান্টিক নেপালি সন্ধ্যা, মোমবাতির আলোয় ভালোবাসার কবিতা। হোটেলের রুপটপ রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে ক্যান্ডেল লাইট ডিনার। নেপালি বাদ্যযন্ত্রের সুরে রাহাত ধীরে ধীরে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে বলে, নাচবা? তুমি নাচতে জানো? হ্যাঁ, কিন্তু তোমার সাথে পা মেলাতে আমার আর কিছু জেনেও লাভ নেই। সুরের সাথে ধীরে ধীরে তাল মিলিয়ে দুজন ঘুরে যায় সন্ধ্যার বাতাসে। রাত একসময় থেমে যায়, বৃষ্টিকে কোলের উপর তোলে, একদম সিনেমার মতো। আমার সব স্বপ্ন সত্যি হয়েছে তুমি পাশে থাকায়। তুমি না থাকলে আমি তো বুঝতেই পারতাম না ভালোবাসা এতটা গভীর হতে পারে। দুজন এক পাহাড়ি কুটিরে। রাত হোটেলের সবচেয়ে উপরের একটি কাঠের কুটির। কাঠের জানালা দিয়ে বরফ পড়ছে হালকা হালকা। রাহাত বৃষ্টি এক কম্বলের নিচে বসে আছেন, চিমনির আগুনের পাশে। জানিস আমি তোকে আগে কতটা ভালোবাসতাম, এখন তোর প্রতিটা স্পর্শে আমি নিজেকে হারিয়ে ফেলি। রাত তখন ধীরে ধীরে বৃষ্টির কাছে গিয়ে মুখে চুমু খায়। ভালোবাসা তো এমনই হওয়া উচিত যেখানে দুজন মিলে এক হতে পারে, শরীরেও আত্মাতেও। রাতটা কাটে গল্পে, চুমুতে, কান্নায় আর প্রেমে। এটা ছিল এক রাত যা তাদের সম্পর্ককে করে তোলে অটুট, ভেঙে দেয় ভুল বোঝাবুঝি আর গেঁথে রাখে হৃদয়ের গভীরে। পরের দিন সকালে তারা ফেওয়ালেকের পাড়ে হাঁটছে হাত ধরে। পেছনে নেপালের পর্বত চূড়া, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, আর মাঝখানে একটা চিরস্থায়ী ভালোবাসা। তুমি যদি জীবনেও আমাকে আবার কাঁদাও, মনে রাখবে এই নেপালের স্মৃতি তোমাকে ছেড়ে দিবে না। আমি তোমাকে আর কখনো কাঁদতে দিব না। আমি তোমাকে শুধু হাসাতে চাই, প্রতিটা সকাল, প্রতিটা রাত। একটা সত্যিকারের হ্যাপি এন্ডিং আসলে শুধু গল্পের শেষ নয়, এটা হলো এক নতুন শুরুর প্রতিশ্রুতি। রাহাত আর বৃষ্টির গল্পে যে টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, আবেগে দ্বন্দ্ব ছিল, অবশেষে তা গিয়ে থাকে এক সুন্দর পরিপূর্ণ মিলনে। হ্যাঁ,
এই হ্যাপি এন্ডিং মানে এটা না যে তারা আর কোনো ঝামেলা বা ঝগড়ায় পড়বে না, বরং তারা এখন জানে একে অপরকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে পাশে থাকতে হয়। এটা এমন একটা মুহূর্ত যেখানে ভালোবাসা জিতে যায় সমস্ত ভুল দূরত্ব আর অহংকারকে হারিয়ে। তাদের এই হ্যাপি এন্ডিং একটা বাঁধনের নাম, যেখানে দুজন মানুষ একে অপরের খুঁতসহ গ্রহণ করে, একসাথে জীবন কাটানোর শপথ নেয়। আরও গভীরভাবে বলে রাহাত ও বৃষ্টির হ্যাপি এন্ডিং মানে তুই আমার ঝগড়া, তুই আমার হাসি, তুই আমার কাঁদা, তুই আমার চাওয়া, তুই আমার ঘর। তাদের এই হ্যাপি এন্ডিং শুরু একটা হানিমুন ট্রিপ নয়, বরং এমন একটা আত্মিক বন্ধন যেখানে শরীর, মন আর ভালোবাসা সব এক হয়ে যায়। দেশে ফিরে তারা জানতে পারে ফারিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। বৃষ্টি তখন বেলকনিতে দাঁড়িয়েছিল, হালকা ঠান্ডা হাওয়া বইছিল, হাতের চায়ের কাপটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছিল। রাহাত পেছন থেকে এসে তার কাঁধে একটা চাদর জড়িয়ে দিল। ভাবনার মধ্যে হারিয়ে গেলে কেন? আজ না, আজ ফারিহার বিয়ে। জানো, ওর এই হাসিটা, চঞ্চলতা সবকিছু মিস করব। আমি তোকে ছোটবেলা থেকেই জানি, কিন্তু আজকে মনে হচ্ছে ও সত্যি বড় হয়ে গেছে। সব ঝলমলে আলোয় সেজে উঠেছে রহমান ভিলায়, বাগান জুড়ে ফুলের গন্ধ। মঞ্চের ওপর রূপকথার রাজকন্যার মতো ফারিয়া বসে আছে, তার পরনে লাল সোনালি শাড়ি, চোখে এক ঝলক আনন্দ, আর কথাই যেন লুকানো কিছু কান্না। বৃষ্টি ফিসফিস করে রাহাতকে বলে, তোমার চোখে পানি? না ধুলো, আর একটু না বলা কষ্ট। আমার সঙ্গীটা আজ অন্য কারো হয়ে যাচ্ছে, কিন্তু খুশিও লাগছে, কারণ সে সত্যিকারের ভালোবাসার মানুষকে পেয়েছে। রাতের আকাশটা আজ অনেক চুপচাপ, তারারাও আজ যেন কম আলো ছড়াচ্ছে, আর চাঁদটা দাঁড়িয়ে আছে উদাস হয়ে। রহমান ভিলা আজ সাজানো আলোকমালায় অতিথিদের কোলাহলে মুখর, কিন্তু রাহাত রহমানের হৃদয়ে যেন এক নীরব শোকবাতি জ্বলছে। বৃষ্টি বারান্দায় দাঁড়িয়েছিল, সাদা লেহেঙ্গার নিচে হালকা নীল চাদর জড়িয়ে। সে অনুভব করছিল রাহাতের অস্থিরতা। এই যে ছোটবেলার বন্ধুটা আজ দূরে চলে যাবে, সেটা মেনে নেওয়া কি এত সহজ? তুমি চাইলে কান্না করতে পারো, আমি থাকবো পাশে। আজ তোমার কাঁদা দরকার। আমি বুঝতে পারছি না কেন এতটা খালি খালি লাগছে। সে তো যাচ্ছেই নতুন জীবনের দিকে, তবু কেন মনে হচ্ছে আমার একটা অংশ ছিঁড়ে যাচ্ছে। ফ্ল্যাশব্যাক রাহাতের স্মৃতিতে ফারিয়া রাহাতের মাথার ভেতর বারবার ঘুরছিল সেই পুরনো মুহূর্তগুলো। ছোটবেলায় স্কুলে প্রথমবার ঝগড়া করে কান্না করে ফারিয়ার বলেছিল, তুই যদি আমার বন্ধু না হোস, আমি কারো হব না। ভার্সিটিতে প্রথমবার বিতর্ক প্রতিযোগিতায় হারার পর রাতে বারান্দায় বসে ফারিয়ার এক বাক্য, তুই হেরে গেলে আমিও হেরেছি। আর সেই রাত যখন রাহাত আর বৃষ্টির ঝগড়া পর ফারিয়া বলেছিল, ভাবি, তোর হৃদয় না বুঝলে আমি বুঝবো। এইসব মুহূর্ত এখন একসাথে এসে চাপটা দিচ্ছিল রাহাতের হৃদয়ে। বিয়ের আসর, আবেগের জোয়ার গানের সুরে বাজছে নিচু ভলিউমে। আমার সব ভালোবাসা তোর জন্য রেখে গেলাম। ফারিয়া মঞ্চে বসে আছে, হাসছে, তবে সে হাসি আজ অন্যরকম। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, সব কিছুতেই একটা গাম্ভীর্য। বৃষ্টি পাশে দাঁড়িয়ে রাতে একটু দূরে চুপ করে, কিন্তু ফারিয়ার চোখ বারবার খুঁজে নিচ্ছে সেই মানুষটাকে, যে জীবনের প্রতিটি পরতে ছিল তার ছায়ার মতো। রাত ধীরে ধীরে ফারিয়ার কাছে আসে, দাঁড়িয়ে বলে, চোখে জল নিয়ে, তোকে নিয়ে আমি কখনো ভাবিনি কেমন করে তোকে ছেড়ে থাকতে হবে। ছোটবেলায় ভেবেছিলাম তুই চিরকাল আমার পাশে থাকবি, তুই আমার গল্পের পাতায় থাকবি, কিন্তু আজ তুই পুরো বইটাই বন্ধ করে ফেললি। ভাইয়া, তুই ছিলি বলেই এত দূর এসেছি। তুই পাশে না থাকলে আমি হাসি মুখে আজ কারো হয়ে যেতে পারতাম না। তুই সুখে থাকিস এইটুকুই চাই, কিন্তু জানিস তোর জায়গা কেউ নিতে পারবে না, কখনো না। বিদায়ের মুহূর্ত, গাড়ির দরজা খোলা। ফারিয়া বিদায়ের কাঁথা গায়ে দিয়ে দাঁড়িয়ে, হালকা ঠান্ডা বাতাসে তার ওড়নাটা উঠছে। সে একবার বৃষ্টিকে জড়িয়ে ধরে, তারপর রাহাতের দিকে তাকিয়ে হাসে। তুই কাঁদিস না ভাইয়া, তুই শক্ত থাক, কারণ আমি জানি আমি যেখানেই থাকি তুই আমাকে মিস করবি, আমিও করব। তুই আমার ভাইয়ের থেকেও বেশি কিছু। রাত কিছু বলতে পারছে না, শুধু তাকিয়ে আছে, চোখে পানি, ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে গেছে। গাড়ি চলে যায়,
আর রাহাত তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেই দিকে তাকিয়ে, যেন কিছু একটা হারিয়ে গেছে। তারপর ধীরে ধীরে বৃষ্টির হাতে হাত রাখে। এখন তুমি আমার পাশে থেকো, আমি ভেঙে পড়বো না, কথা দিলাম। কিন্তু মনটা আজ একটু একা। আমি আছি চিরকাল, ঠিক যেভাবে ফারিহা ছিল। আমি তার জায়গা নিতে নয়, তোমার পাশে দাঁড়াতে এসেছি। শেষ দৃশ্য। সেই রাত রাহাত ছাদের এক কোণে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। আকাশের তারাগুলো যেন বলে যাচ্ছিল, বন্ধু কখনো দূরে যায় না, সে হৃদয়ে বেঁচে থাকে, ঠিক যেমন তুই বেঁচে থাকবি আমার ভেতরে, ফারিহা।